সবাইকে আম, শুভেচ্ছা জানিয়ে শুরু করি আমাদের আজকের আলোচনার বিষয় আম, প্রান্তিক পর্যায়ে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা। আমরা কিভাবে কার্ডিওরেনাল সিনড্রোম প্রান্তিক পর্যায়ে আমরা আহ, এই ডায়াগনোসিস করে বা এই ধরনের কিডনি এবং হার্ট মিলায় প্রবলেম দেখা দিলে কি করব, তার জন্যে আমাদের আজকের আলোচনায় চারজন বিশেষজ্ঞ যুক্ত আছেন এবং আমি তাদেরকে এবং যারা আজকে এই আলোচনায় অংশগ্রহণ করছেন তাদের সবাইকে শুরুতেই ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে এই বাংলাদেশে এখন রাত 10টা, শীতের রাত, তারপরেও কষ্ট করে এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য শিওর কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চাচ্ছি যে বিশেষজ্ঞদেরকে প্রান্তিক পর্যায়ে ডাক্তারদের সাথে কিভাবে যুক্ত করতে পারি, অ্যাপের মাধ্যমে করতে পারি, আমাদের টেলিফোনের মাধ্যমে করতে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারি। কিন্তু কথাটা হলো যে আমরা চাই যে বৃহত্তর জনগোষ্ঠী তারা যেন অ্যাক্সেস টু হেলথ কেয়ার পায় এবং যখনই একটা হেলথ কেয়ারের অ্যাক্সেস হয় তখন যেন একটা সিস্টেম অফ কেয়ার থাকে এবং আমরা যে কেয়ারটা দিচ্ছি তার জন্য আমাদের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, একটা ওভারসাইট থাকে, একটা নেটওয়ার্ক থাকে এবং এই কেয়ারটা যেন রিজনেবলি অ্যাফোর্ডেবল হয় আমাদের দেশের মানুষের জন্য। আর এটার জন্য আমাদের মন্ত্র আছে যে যেখানে রোগী যাবে সেখানে যেন আমরা তাকে প্রপারলি ট্রিয়াজ করতে পারি এবং যেরকম রিসোর্সেস থাকুক না কেন সেই অনুসারে আমরা যেন তাকে অ্যাটলিস্ট ট্রিটমেন্টটা শুরু করতে পারি। এই ট্রিটমেন্টটা শুরু করার একটা দরকার আছে, কারণ বিনা চিকিৎসায় কেউ কোনো কারণে মারা যাবে, এটা ফ্যামিলির জন্যও ট্রমাটিক। আর আমাদের রোগীরা অনেক সময় কিডনি, হার্ট, স্ট্রোক বা নিউরোলজিক্যাল প্রবলেম, ব্যাড সিওপিডি, অ্যাজমা, এগুলো নিয়ে যখন হয় তখন অনেকটা দিশেহারা হয়ে যায় এবং আমরা শুনি যে সবাই বলে যে যান ঢাকায় নিয়ে যান, কিন্তু অ্যাকচুয়ালি লোকালি একটা ইভ্যালুয়েশন দরকার এবং এই অ্যাক্সেস টু হেলথ কেয়ার, এই ইভ্যালুয়েশনের মাধ্যমে যদি আমরা একটা সিস্টেম গড়ে তুলতে পারি তাহলে আমার মনে হয় রোগীদের বিশেষ উপকার হবে। তার জন্য আমাদের এই ইনিশিয়েটিভ। তো আমি শুরু করি। আমি আজকে কৃতজ্ঞ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে, তারা আমাদেরকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ। আমি শুরু করি এরকম একটা জিনিস, আমরা খুব ইনফর্মাল রাখবো এবং যারা পার্টিসিপেন্ট, আমি জানি না আকাশ তুমি আসো কিনা, সবাইকে ওপেন করে দিতে পারো, আপনারা হাত তুলে বলতে পারেন, আমি খেয়াল রাখবো যে কেউ প্রশ্ন করলে তাকে উনি প্রশ্ন করতে পারেন আমাদের বিশেষজ্ঞদের কাছে। প্রথমে আমি পরিচয় করে দিই, আমাদের সাথে আছে প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ। আমরা বলি আমাদের সবার গুরু প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ। উনি বহুদিন থেকে আমেরিকায় প্রফেসর এমেরিটাস, নেফ্রোলজি ডিপার্টমেন্টের উনি হলো চিফ ছিলেন। বাংলাদেশে অনেক কাজ, আপনারা অনেক পরিচিত, তাকে পরিচয় করে দেওয়ার দরকার নেই। কিন্তু একটা বিষয় বলি যে তার তার দেহ এখানে, তার মন বাংলাদেশে। আমি সাদেক ভাই সম্বন্ধে সবসময় এই কথাটাই বলি। আর আমি খুবই হ্যাপি যে আমার সঙ্গে আমার ছোট ভাই প্রফেসর তিমির পাল, ও অনেক কম বয়সেই অনেক অ্যাচিভমেন্ট, প্রফেসর অফ কার্ডিওলজি, ইউনিভার্সিটি অফ ন্যাশভিল, টেনেসি, ও প্রোগ্রাম ডাইরেক্টর কার্ডিওলজি ফেলোশিপ প্রোগ্রামের। ও আসলে ডাক্তারদেরকে আসলে তৈরি করছে। আর আছে সিরাজুম মনিরা, ও হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর মাউন্ট সাইনাই নিউ ইয়র্কের, যেখান থেকে আমি ট্রেনিং করছি। এবং সিরাজুম মনিরা এখন বাংলাদেশে খুব পরিচিত এই কারণে যে লোপা বলি আমি ডাকনাম, ও ইকোকার্ডিওগ্রাফি এবং জেনারেল কার্ডিওলজি, যেটা আমাদের খুব দরকার, এটা নিয়ে ও অনেক আমাদেরকে বিভিন্ন ফোরামে সহযোগিতা করছে। তা আমি বলি যে এই পেশেন্টটা, এই 62-year-old মেল, উনি আসছিলেন শর্টনেস অফ ব্রেথ নিয়ে। তার এক্সরেতে কার্ডিওমেগালি, তার ইকেজিতে ট্যাকিকার্ডিয়া আছে। আমি
লোপা অথবা তিমিরকে বলবো এটা কমেন্ট করতে, তার আগে আমি একটু বলে নিই যে তার লোকাল পয়েন্ট অফ কেয়ারে তার একটু লেগ সোয়েলিং ছিল, শ্বাসকষ্ট, এটা দেখে কিছু টেস্ট, তার ভিতরে একটা টেস্ট ছিল ক্রিয়াটিনিন 1.8 হাই ক্রিয়াটিনিন। এখন সবাই বললো যে এটা তাহলে কি করতে হবে, ঢাকায় পাঠাতে হবে। আমরা অ্যাপের মাধ্যমে এই রোগীর ডিসকাশন করলাম এবং তার কিছু চিকিৎসা আমরা দিলাম। সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আমাদের বিশেষজ্ঞদেরকে বলবো যে আমরা যখন অ্যাপের মাধ্যমে এই ইসিজিটা দেখলাম, এই এক্সরেটা দেখলাম এবং দেখলাম শর্টনেস অফ ব্রেথ এবং ফিজিক্যাল এক্সামে তার লাংসে ক্রিপিটেশনস আছে, কিছু পেডালিডিমা আছে এবং নেক ভেইন এনলার্জড আছে, এলিভেটেড আছে। তো এই প্রসঙ্গে আমি প্রথমে তিমির অথবা লোপা তোমরা যে একজন বলো, তারপর আমি সাদেক ভাইয়ের কাছে যাব যে কিডনি ফাংশন অ্যাবনর্মাল এবং শ্বাসকষ্ট আমরা কি করতে পারি। থ্যাংক ইউ হাফিজ ভাই, আপনার কাইন্ড ইন্ট্রোডাকশনের জন্য। আর ইটস এ গুড লাইক লাইক উদ্যোগ দ্যাট আপনি এই শেয়ার কেয়ারটাকে প্রান্তিক পর্যায়ে সবার জন্য স্বাস্থ্য যাতে সবাই অ্যাক্সেস করতে পারে, এটা খুবই একটা ভালো উদ্যোগ। এবং আমরা যথাযথভাবে ট্রাই করব ইনভলভ হতে এবং হেল্প করতে। সো এই পেশেন্টটা শ্বাসকষ্ট নিয়ে আসছে, কোর্স চেস্ট এক্সরেতে enlarged heart, cardiomegaly, and most likely is cardiac at this point because it's you have crackles in the lungs, and EKG look like that tachycardic because of the শ্বাসকষ্টের জন্য, এবং left bundle branch pattern or left bundle branch block আছে, কিন্তু it might be also that like Q waves in 1 to V1 to V6, so might be some kind of previous MI, deep Q wave look like, or it might be due to bundle branch block pattern, but and the creatinine high. So initially এই পেশেন্টটা যেহেতু শ্বাসকষ্ট নিয়ে আসছে, তার সিমটম রিলিভ করতে হবে, সেটা হলো প্রথম কথা। তারপরে কিছু আরো বেসিক টেস্ট করা দরকার। তো কিন্তু এই কার্ডিয়াক ইটিওলজি ধরে নিয়ে এটাকে যদি আমরা খুব লেসিক্স দিতে পারি, মানে ফ্রুসেমাইড আইভি কাপল অফ ডোজ, তাহলে খুব দ্রুত সে সিমটম রিলিফ পাবে। তারপরে নেক্সট কিছু স্টেপ দ্যাট যদি সিমটমটা রিলিভ হয়, তারপরে ডিপেন্ডস অন তার অ্যাভেলেবিলিটি অ্যান্ড কোথায় যাচ্ছে, এবং ডিস্ট্রিক্ট শহরেও তো এখন অনেক একো করা যায়। একটা একো খুব দরকার টু কনফার্ম দ্যাট হাউ ইজ হিজ হার্ট ফাংশন। আমরা ইভেন্চুয়ালি করছিলাম, তো একোতে এলভি ডাইলেটেড এবং মাইল্ড টু মডারেট মাইট্রাল রিগার্জিটেশন, একোটা দেখাতে পারছি না, কিন্তু আমাদের আরেকটা পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড আমি ক্লিপটা যোগ করতে পারছি। তো তা আমি সাদেক ভাইকে জিজ্ঞাসা করি, সাদেক ভাই এই সিচুয়েশনে যদি লেসিক্স দিব আমরা, লেসিক্সটা আমার মনে হয় আমাদের একটু আলোচনা করার দরকার যে কত পরিমাণ দিব এবং কিভাবে দিব। অনেক ধন্যবাদ। প্রথম যেটা বলতে চাই যে অলমোস্ট সব পেশেন্ট যখন আসে আমাদের কাছে, তাতে কিন্তু মাল্টি অর্গান ডিজিজ থাকে। একজন খালি হার্ট ফেলিওর নিয়ে আসবে না, খালি কিডনি ডিজিজ না আসে না, খালি তো আসবে যখন তখন। এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা বইয়ের মধ্যে টেক্সট বুকের মধ্যে খালি সিএইচএফ লেখা থাকবে, বাট নট এ মাল্টি অর্গান লেখা থাকে না। এটা একটা বই আমরা লিখতে পারি, এনিওয়ে কেস বেস। বাট দ্য পয়েন্ট হচ্ছে যে এখন প্রশ্নটা হচ্ছে ক্রিয়াটিনিন 1.6, তার মানে একটু বেশি। 1.8 সাদেক ভাই, বেশি মানে তাহলে হয়তো 40% জিএফআর আছে। এখন হার্ট ফেলিওর হলে যে কিডনি ফাংশনও যে কমে, জিএফআর যে কমে, এটা আমরা জানি। এটা নিয়ে আমরা আলাপ করবো হয়তো পরে, কার্ডিওরিনাল যেটাকে আমরা বলি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি প্রান্তিক মানুষদের জন্য, ডাক্তারদের জন্য, সবার জন্য, যে এখানে মেইন উদ্দেশ্য যেটা তিমির বললো যে শ্বাসকষ্ট হচ্ছে, এইটা হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট করতে হবে। এখন জন্য দিতে হবে ডায়াবেটিক্স। এখন লেসিস কত দিব, কত মিলিগ্রাম দিব, এটার জন্য ভয় পাবো কিনা, ক্রিয়াটিনিন যদি কালকে 2.2 হয়ে যায় আমি ভয় পেয়ে বন্ধ করে দেবো কিনা, এই প্রশ্নগুলো কিন্তু আসে, যার জন্য ঢাকাতে পাঠিয়ে দেয়। ও ক্রিয়াটিনিন বেড়ে গেছে, 3 হয়ে গেছে, ঢাকায় পাঠিয়ে দাও। ক্রিয়াটিনিন যদি ডায়াবেটিক্স জন্য বাড়ে, এটা কিন্তু অ্যাকিউট প্রিরেনাল রিভার্সেবল। পেশেন্টের শ্বাসকষ্ট কমানো হচ্ছে প্রাইমারি থিং। তো এখন
যদি কারোর সেকেডি থাকে বেসলাইন অথবা এই সময় তাদের কিন্তু 20 to 40 মিলিগ্রাম লেসিক্সে আইভিতে কিন্তু কাজ না হতে পারে। অরেলি যখন গাট ইডিমা হয়, শরীর ইডিমা হয়, তখন গাট ইডিমার সময় কিন্তু লেসিক্স অ্যাবজর্ব ভালো হয় না, বোমেটাডিন অথবা টর্সামাইড একটু বেটার অ্যাবজর্ব হয়। কিন্তু যদি আইভি দেওয়ার স্কোপ থাকে, সাপোজ এটা কুলাউড়াতে সিলেটের একটা জায়গা বা বাগেরহাটের কোনো একটা ওখানে, তাহলে আইভি দেওয়া উচিত এবং এনাফ দেওয়া উচিত। 20 না 40 না 80, আই ডোন্ট কেয়ার। যদি 40 দিয়ে আইভি শুরু করা হয়, যদি 2 ঘন্টার মধ্যে ডায়ালিসিস না হয়, বুঝতে হবে যে দিস নট এনাফ, তখন কি করতে হবে? যেহেতু লোকটা শ্বাসকষ্ট হচ্ছে, আমাদের সময় নাই একদিন ওয়েট করা, ইউ ডাবল দ্য ডোজ। 40 কাজ না করলে গিভ 80। যখন এটা ডায়ালিসিস শুরু হবে, তখন তার ইডিমার উপর ডিপেন্ড করবে, সিমটম ডিপেন্ড করবে, তখন এটাকে আমরা বিআইডি বা টিআইডিও দিতে পারি। এনিওয়ে, এটা হচ্ছে ডায়াবেটিক রেজিস্ট্যান্স, পরে আলাপ করবো না, এখন আপাতত এখানে আমি একটু বলি সাদেক ভাই, হ্যাঁ। ডায়াবেটিক্স দেওয়ার পরে কনজেস্টিভ সিমটম বেটার হওয়ার পরে রোগী বলল আমি তো তাহলে আর ঢাকায় যাব না, তাহলে আপনারা এখানে যে চিকিৎসা পারেন করেন, তো ঢাকায় যেতে খরচও আছে। তো সেই প্রসঙ্গে আমি লোপাকে জিজ্ঞাসা করি যে হার্ট ফেলিওরের ম্যানেজমেন্টে তার ব্লাড প্রেশার ভালো ছিল, তার কনজেস্টিভ সিমটম ইমপ্রুভ করছে, এখন তার ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, একতে দেখলাম এলভি ডাইলেটেড, আরভি ফাংশন নট ব্যাড। তো এখন আমরা চিন্তা করলাম তাহলে বাগেরহাটেই আমরা চিকিৎসা শুরু করি, যদি দেখি যে এলভি ফাংশন ভালো হয় কিনা, এবং রোগী কে আসলে বলে লাভ নেই, কারণ রোগী ঢাকাতেও যাবে না। তো এই সময় এই পর্যায়ে তুমি কি মনে করো যে আমরা কিভাবে হার্ট ফেলিওরের যেগুলোতে আমরা লিটারেচারে শুনি যে সার্ভাইভাল বেনিফিট, কিভাবে তুমি অ্যাপ্রোচ করবা? তুমি আনমিউট করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ হাফিজ ভাই। এটাই কিন্তু বেশিরভাগ রুগী কিন্তু এটা হবে, কয়জন রুগী ঢাকায় যেতে পারে। আমরা যদি লার্জ পপুলেশনে ধরি, এটাই হচ্ছে 80% মানুষই হবে যারা অন্য কোথাও যেতে পারবে না বা আরো ফার্দার টেস্ট করতে পারবে না। সেই ক্ষেত্রে আমার মতে যে আমরা লোকালি, মানে যেহেতু যে আমরা যে 4টা গ্রুপ অফ মেডিকেশন বলি যে হার্ট ফেলিউরের জন্য, যে বিটা ব্লকার গ্রুপ বা রেনিন অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এই কার্ডিও স্পেশালি রেনাল প্রোটেক্টিভ যে কিডনি প্রোটেকশন দেয়, এই মেডিকেশন গুলো ব্যবহার করতে পারে। আর আরেকটা গ্রুপ হচ্ছে 4টা গ্রুপ, বিটা ব্লকার, এস ইনহিবিটর আর আর গ্রুপ, আর আরেকটা হচ্ছে SGLT2 ইনহিবিটর গ্রুপ যেটা নতুন আসছে, আর হচ্ছে যে MRA মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এখন এই 4টা গ্রুপের মেডিকেশন যেহেতু কিডনির ফাংশন তো ক্লোজ তো মনিটর করতেই হবে, আর এই পেশেন্টের ট্যাকিকার্ডিয়া আছে, বান্ডেল ব্রাঞ্চ আছে, মানে কনজেস্টিভ সিমটম চলে যাওয়ার সাথে সাথে আমার মনে হয় আমি মানে যেটা বিটা ব্লকার যে কার্বিডোলল অথবা টোপ্রল অ্যাকর্ডিং টু দ্য ব্লাড প্রেশার, এটা শুরু করা যায়। তারপরে হচ্ছে যে রেনাল ফাংশন যদি আরেকটু ইমপ্রুভ করে, সেই ক্ষেত্রে আমরা এস ইনহিবিটর, আর যেটা নতুন আসছে আর্নি বা এন্ট্রেস্টো কমার্শিয়াল নেম স্যাক্রোবিটাল আর ভার্সাটালের কম্বিনেশন, এটা শুরু করা যায়। আর স্পাইরোল্যাকটোনটা হয়তো আরেকটু পরে, যদি রেনাল ফাংশনে স্টেবল থাকে, পটাশিয়াম হাই না থাকে, কারণ এই পেশেন্টের একটু সামান্য পিক কিউএফ ছিল, হয়তো পটাশিয়াম 5.3 5.5 হতে পারে। তো এটা যদি সর্ট আউট করা যায়, সেক্ষেত্রে হচ্ছে স্পাইরোল্যাকটোন, আর একটা হচ্ছে যে GLT2 ডাপাগ্লিফ্লোজিন বা ইনফ্লাগ্লিফ্লোজিন, এগুলো শুরু, এই সবগুলোই হচ্ছে কার্ডিও প্রোটেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ কার্ডিও রেনাল প্রোটেক্টিভ। এটা Any দিয়ে আমরা comment চেষ্টা করতে about পারি হার্টের ফাংশন Entresto অথবা valsartan neprilysin inhibitor combination in কম্বিনেশন। the presence of kidney function? আমাদের ভিতরে অনেক আছে না 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 ওটা দেওয়া যাবে না, এই পেশেন্টের ক্রিয়াটিনিন হচ্ছে 1.8। তো কোনো কমেন্ট? এই ব্যাপারে জিয়াউদ্দিন ভাই বেশ ভালো বলতে পারবেন, কিন্তু এটা তো এখনো মানে আমরা যেটা এসিসি গাইডলাইনে আগে ছিল হচ্ছে 2.5 এর উপরে দেওয়া যাবে না, কিন্তু এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আনটিল দেয়ার ইজ এ টিবিউলার ফাংশন, পেশেন্ট ইজ মেকিং ইউরিন,
we can give actually ACE inhibitor ARB or interest group. That's the recent recommendation from the Nephrology Society, if I'm not wrong. Until patient is making urine, we can give this ACE inhibitor ARB or this angiotensin receptor antagonist system inhibitor medications. হুদা আসছে, হুদা বলবে কিছু? স্যার থ্যাংক ইউ। আমি আমি একটু প্রফেসর হুদাকে পরিচয় করাই দিই। প্রফেসর হুদা হচ্ছে আমাদের নেফ্রোলজির হেড অফ দি ডিপার্টমেন্ট চিটাগং মেডিকেল কলেজের। ও মানে জাত মাস্টার, ছাত্র রেসিডেন্ট পড়ায়, ছাত্র পড়ায়, কিন্তু তার থেকে বড় কথা হলো হুদা খুব সুন্দর করে সাজিয়ে কিডনি ডিজিজ আলোচনা করে, যেটা আমরা যারা কার্ডিওলজি, যারা কিডনি বুঝি কম, তাদের জন্য ইজি হয়। তো তোমার কমেন্ট কি বলো? থ্যাংক ইউ আমার সম্বন্ধে এত সুন্দর একটা ইন্ট্রোডাকশনের জন্য। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি বেসিক্যালি আমি হোটেলে ঢুকছি আধা ঘন্টা আগে, খুব তাড়াহুড়ো করে ডিনারটা করে আমি এসে জয়েন করলাম। আমার 5-7 মিনিট দেরি হয়ে গেছে। আমি এই টপিক সম্বন্ধে বলতে চাই, যেটা নিয়ে আপনারা প্রশ্ন করতেছিলেন যে SGLT2 নিয়ে। SGLT2 নিয়ে এতদিন রিকমেন্ডেশন ছিল যারা নতুন করে শুরু করবে GFR 20 নিচে উপরে শুরু করতে বলা হয়েছিল। 20 উপরে থাকলে, অথবা যারা আগে থেকে পাচ্ছে তাদেরকে ডায়ালিসিস অথবা ট্রান্সপ্লান্ট পর্যন্ত চালিয়ে যেতে বলা হয়েছিল। বাট 2024-এর গাইডলাইন, ওইখানে কিন্তু ওরা GFR 20 কথাটাকে আর ক্লারিফাই রাখে নাই। ওরা বলছে আনটিল ডায়ালিসিস অর ট্রান্সপ্লান্ট। অর্থাৎ আমার মনে হয় এই যে SGLT2 ড্রাগটা এখন প্রতিটা ডিজিজে, ইভেন এখন দেখলাম হাইপোনেট্রিমিয়ার যে গাইডলাইন 2024-এ, সেটা তো SGLT2 ক্রনিক হাইপোনেট্রিমিয়ার গাইডলাইনে ঢুকাই দিছে। আবার এট্রিয়াল ফিব্রিলেশনও SGLT2 ঢুকাই দিছে। আমার মনে হয় এটা এমন একটা মহৌষধ যেটা আমার প্রতিটা ডিজিজের, প্রতিটা সিস্টেমের ডিজিজের মধ্যে মনে ইনক্লুড হয়ে যেতে পারে ভবিষ্যতে। কারণ SGLT2 ইনহিবিটর এবং আমরা যে বলছি যে ভালসারটেন নেপ্রিলিসিন ইনহিবিটর, এটা তো বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাভেইলেবল, তাই না? এইগুলো তো জি, পাওয়া যায়। এবং অ্যাফোর্ডেবল। আমি তো দেখলাম যে কস্ট অনুসারে এখানকার তুলনায় অনেক কম, কিন্তু আমি জানি না বাংলাদেশের রোগীদের চিন্তা করে এটা তো অ্যাটলিস্ট অ্যাভেইলেবল। তারপরে আমরা তোমার কমেন্ট কি ব্যাপারে, তুমি কি দেখছো যে এগুলো আমাদের ডাক্তাররা অ্যাওয়্যার আমরা এবং ইউজ করছেন কিনা? আমরা আসলে লিখছি এগুলো, কারণ আমাদের দেশে এই যে নেপ্রিলাইসিন, যে এন্ট্রেস্টো, যেটা দেশি, আমাদের দেশি কোম্পানি, সেগুলো এক একটা 50 মিলিগ্রামের দাম হচ্ছে 45 টাকার মতো। এবং কিছু কিছু কোম্পানি অফারও দেয়, যেমন আমরা যখন সেল দিয়ে দেই তখন ওরা হাফ প্রাইজে দিয়ে দেয়, অর্থাৎ 25 টাকা দিয়ে একটা মানে 50 মিলিগ্রামের এন্ট্রেস্টোর বিকল্প বাংলাদেশে ওষুধটা পায়, যেটা আমার মনে হয় ইউএস তো অনেক দাম। আর যেটা GLT2 মানে এম্পাগ্লিফ্লোজিন বা ডাপাগ্লিফ্লোজিন, এই দুটো আমাদের দেশে অ্যাভেলেবল, এবং এগুলো 10 মিলিগ্রামের দাম 20 টাকার বেশি না, আর 20 থেকে 25 টাকা। আর 25 মিলিগ্রামের দাম 35 থেকে 40 টাকা। ইট ইজ কোয়াইট রিজনেবল। তো আমার তার চেয়ে বড় কথা হচ্ছে, আমরা যখন গরিবদেরকে আমরা 25 দরকার হলে, স্টাডিতে দেখা গেছে 25 ভার্সাস 10 প্রোটিনুরিয়া রিডাকশন, রেনাল ফাংশন ডিক্লাইন, GFR দুইটার ক্ষেত্রে 25 আর 10 এর মধ্যে কোনো পার্থক্য নাই। শুধুমাত্র ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে 25 ভার্সাস 10 ডিফারেন্স আছে। এটা যে খুব কারণে ইম্পর্টেন্ট পয়েন্ট যে দিতে হবে ডোজ যে কারণে টাইট্রেশনের চিন্তা না জি, করে। যে কারণে 10 যেহেতু সস্তা, আমরা 10 দিতে পারি। রাইট। আমি একটু তিমিরকে জিজ্ঞাসা করি, তুমি কিছু বলতে চাচ্ছ? তুমি একটু আনমিউট করতে হবে। হ্যাঁ, প্রফেসর তিমির পাল। আমি 3টা কমেন্ট করতে চাই উইথ সাবসিকুয়েন্ট দ্যাট ডিসকাশনের। একটা হচ্ছে যে স্যাকুবিটাল ভালসারটেন, দ্যাট ইন্টারেস্ট আমরা বলছি, এইটা আর যদি এটা এক্সপেন্সিভ হয়, যেটা হুদা ভাই বললেন যে 50 টাকা দাম এক একটা ট্যাবলেটের, it equivalent to lisinopril অথবা losartan is pretty equal. So if you cheaper, lisinopril or losartan is as good as interest. Interest is a little better, but you don't have to. Both are class 1 indication to give in this situation. So
আই এখানেও এখানেও বেশিরভাগ পেশেন্টই আসলে এগুলো অ্যাফোর্ড করতে পারে না। তো গুড কোয়াইট অল্টারনেটিভ ইজ লোসার্টেন অর দোস এস অর আর বেসিক্যালি। সো আমি দ্যাটস একটু বলি যে তিমিরের কথাটাকে এমফাসাইজ দিয়ে যদি সেকুবিট্রাল ভালসার্টেন কম্বিনেশন নেপ্রিলিসিন ইনহিবিটর এবং অ্যাঞ্জিওটেনসিন 2 ব্লকার একসাথে যেটা বলছি আমরা, এটা যদি আমরা দিতে না পারি কষ্টের জন্য, অ্যাটলিস্ট লোসার্টেন বা লিসিনোপ্রিল দিতে পারি। বাট এটা ঠিক যে প্যারাডাইম হার্ট ফেলিয়ার পরে there is a significant survival benefit over the others with the valsartan sacubitril combination. তা আমি একটু জিজ্ঞাসা করব পরের যে পেশেন্টটা দিয়ে, আমি এই পেশেন্টের কথা বলছি এই কারণে যে 70-year-old তার শর্টনেস নিয়ে উনি আসছেন, কিন্তু ক্রিয়াটিনিন আমাদের আগের পেশেন্ট থেকেও হাই, আবার প্রোটিন অনেক, ডায়াবেটিস। তো এই যে আমাদের মনে হচ্ছে যে অ্যামলোডিপিন আছে, তার পায়ে ইডিমা আছে, আবার এদিকে প্রোটিনিউরিয়া বেশি। সাদেক ভাইয়ের কাছে প্রশ্ন, সাদেক ভাই, ডায়াবেটিস আমাদের এত কমন, কিন্তু এই ডায়াবেটিসের যে কমপ্লিকেশন, এটা মানে খুবই প্রবলেম্যাটিক। কারণ ডায়াবেটিস থেকে কিডনি, ডায়াবেটিস থেকে করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস এবং হার্ট অ্যাটাক আমরা দেখি আর্লি অনসেটে ইয়াং পেশেন্টদের। তো এরকম অ্যাডভান্সড কেসে ক্রিয়াটিনিন হাই, প্রোটিনিউরিয়া, আমরা কোথা থেকে শুরু করব প্রান্তিক পর্যায়ে? খুব ইম্পর্টেন্ট কেস এটা। প্রথম কথা হচ্ছে তার ক্রিয়াটিনিন হচ্ছে 3.2। এটা কি বেসলাইন ক্রিয়াটিনিন না এটা হার্ট ফেলের জন্য টেম্পোরারি রাইজ অফ ক্রিয়াটিনিন, উই ডোন্ট নো। সো এক্স্যাক্টলি এই মুহূর্তে যখন ক্রিয়াটিন রাইজ করতে থাকে, উই ডোন্ট নো দ্য জিএফআর, জিএফআর মেজার করা ঠিক হবে না। বাট বেসিক্যালি 70 ইয়ার্স ওল্ড, ডায়াবেটিস, হাইপারটেনশন, লেগিডিমা আছে, এই ভদ্রলোক, এই পার্সনটা, তাকে আগেই টেক কেয়ার করা উচিত ছিল। তার এইস ইনহিবিটরস বা এআরবি বা SGLT2 একটা দেওয়ার কথা ছিল। SGLT2 যদি নাও দেওয়া হয়, এইস বা এআরবি ছিল মাস্ট, সেটা দেওয়া হয় নাই, হয়তো দেওয়া হয় নাই, দেওয়া হয়েছিল, পটাশিয়াম বেশি ছিল এই জন্য বন্ধ করা হয়েছে, পরিবার। কিন্তু এই মুহূর্তে আচ্ছা, মেটফরমিনকে আমরা ইউজুয়ালি বন্ধ করে দিই, বিকজ মেটফরমিন আমরা মনে করি ল্যাকটিক অ্যাসিডোসিস হয় একটা সার্টেন ক্রিয়াটিনের পরে, উইচ আই ডোন্ট বিলিভ ইট এনিওয়ে। বাট এগুলো ইন্ডিকেশন আছে যে মেটফরমিন প্রাইমারি কেয়ার বন্ধ করে দেয়। মেটফরমিন মে নট বি দ্য বেস্ট মেডিকেশন, যদি ইটস এ গুড মেডিসিন এই মুহূর্তে। তো বেসিক্যালি এই পেশেন্টকে প্রথমে আমরা জানি যে এটা আমরা কথা বলছি কার্ডিওরিনাল সিনড্রোম। পেশেন্ট হাসপাতালে ভর্তি হচ্ছে সিমটোমেটিক, তাকে ডিকনজেশন করতে হবে। সো ইউ হ্যাভ টু গিভ এ লার্জার ডোজ অফ ডায়ারেটিক্স, স্পেশালি লেসিক্স। যদি লেসিক্স যেহেতু সে খাচ্ছেই না অলরেডি, দেওয়ার পরে এটা 40 মিলিগ্রাম দিতে পারে, আইভি 80 মিলিগ্রাম দিতে পারে, অরেলি দিলে মিনিমাম 80 মিলিগ্রাম দিতে পারে, এবং উইদিন কাপল অফ আওয়ার্স তার দেখতে হবে ডায়ারিস হচ্ছে কিনা। আমরা কিভাবে এনশিওর করবো যে যেহেতু এটা কিডনি ফেলিয়ার ইস অনেক বেশি, যে এটা রেজিস্ট্যান্ট, উই ডোন্ট হ্যাভ টাইম, ইন্টিবেট করার মতো বাগেরহাটে কোনো সিচুয়েশন নাই। এখানে আমরা কি করতে পারি, আমরা ইউরিন সোডিয়াম দেখতে পারি। যদি 2 ঘন্টা পরে ইউরিন সোডিয়াম লেস দেন 50 হয়, তার মানে ডায়াবেটিস কাজ করছে না। অথবা ইউরিন আউটপুট যদি 100 to 150 ml per hour না হয়, তাহলে যে ডোজ আমরা দিয়েছি এটা থেকে ডাবল করতে হবে, জাস্ট টু মেক শিওর দ্যাট ডিকনজেশনটা করা প্রাইমারি ইম্পর্টেন্ট, আদার হি ইজ গোইং টু ইন্টুবেট। কিন্তু এই যে প্রোটিনিউরিয়া, এইটা আমরা যেরকম একটা মার্কার আমরা বলি যে আমাদেরকে দেখতে হবে হার্ট কেমন আছে, আমাদেরকে দেখতে হবে তার আন্ডারলাইন কোনো কার্ডিয়াক অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ আছে কিনা, এবং এই ক্ষেত্রে নেক্সট আমার মনে হয় ইকোকার্ডিওগ্রামটা খুবই ইম্পর্টেন্ট, এবং তারপরে যেটা ডায়ালগ বিটুইন নেফ্রোলজিস্ট এবং কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ পর্যায়ে, এটা নিয়ে কেউ কমেন্ট করবেন কিনা? আমি তো শেষ করিনি। তো এটা হচ্ছে প্রাইমারিলি এই পেশেন্টকে আমাদেরকে ডিকনজেশন করাতে হবে। তারপরে দেখতে হবে যে ইভেন ক্রিয়াটিনিন যদি বেড়েও যায়, উই জাস্ট হ্যাভ টু মেক শিওর। কেন এটা অনেকেই প্রান্তিক মানুষের জানা দরকার যে এই ক্রিয়াটিনিনটা বাড়া মানে অনেকে ডায়াবেটিস বন্ধ করে দেয়, ও বেড়ে 3 থেকে 5 হয়ে গেছে, ডায়াবেটিস বন্ধ করে দিই। এইটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট যে আপনারা ডিকনজেশন হচ্ছে ট্রিটমেন্ট। এখন
পরে যেটা হাফিজের বলছে এটা পরে আমরা কিভাবে তার মাল্টিপল ম্যানেজ করব, এটা কিন্তু ডিকনজেস্টন করার পর ইডিমা ফ্রি করাতে হবে, দরকার হলে শাটডাউন করতে হবে, ডায়াবেটিকের ডোজ একটু কমাতে হবে যদি দেখি আমরা তার ক্লিনিক্যালি ডিহাইড্রেশন হচ্ছে। কিন্তু ইডিমা থাকা মানেই ইউ হ্যাভ টু ডিকনজেস্ট করা। সেকেন্ড হচ্ছে যে তুমি যেটা বললে ওটা অন্যদেরকে বলো যে আমরা যে প্রোটিনিউরিয়া যে আছে এই প্রোটিনিউরিয়া কি 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 করা যেতে পারে বা হোয়াট এভার তুমি যেটা ছেড়েছো সবাইকে বলুক। তিমির কোনো কমেন্ট বা লোপা আসু নাকি? সো আপনি যেটা বললেন যে অবশ্যই এটা এখন ডায়াগনোসিস, ইজ ইট এ নেফ্রোটিক সিনড্রোম or is it a chronic kidney disease that causing the heart failure symptoms? So echo is very important to make sure is it a cardiomyopathy or heart failure or not. যদি এটা হয়, the most important যেটা সাদেক ভাই বললেন তার সাথে আমি একটু অ্যাড করতে চাই যে AS or R, like lisinopril, losartan, or Entresto is not a contraindicated in chronic kidney disease. So it's a strong indication to give all this medication. So even if it's creatine 4, creatine 3.5, everybody, including nephrologists, maybe they are a little concerned about to stop. So আমি বলবো যে 3.5 হোক 3 হোক is a strong indication, especially in this particular patient also have the diabetes. So only thing that you start it, you just follow within a week. If it's creatine not going to the acute kidney injury or acute renal failure, or potassium is not going high, you just continue. That's all it is. There is no fear about that. That's one thing. And second thing is this patient has যদি echocardiogram যদি shows the cardiomyopathy, then the kidney, we cannot use this SRR due to increasing creatinine or all of this. Then we can use the hydralazine and isosorbide combination is cheaper, and then that's one of the indication. But a patient hypertension আছে, amlodipine is not causing this edema because its albumin is too high. So আমরা amlodipine is not impending indication here. So এটা বন্ধ করে তারপর we try to give the SRR or some other medication that will help the heart failure if যেগুলো she has a সার্ভাইভাল বেনিফিটের ড্রাগ। আমি এই প্রসঙ্গে একটু প্রফেসর নুরুল হুদা তোমার কাছে যাই, যে সাদেক ভাই বললেন ডিকনজেশন ইজ ক্রিটিক্যাল এবং এটা আগে করতে হবে, ডায়াবেটিক্স দিতে হবে। তা আমরা ডায়াবেটিক্সে দেখি যে একটা হলো ডোজ এসকালেশন, আর একটা হলো যে ডায়াবেটিক্স দিচ্ছে কিন্তু পেশাব হচ্ছে না। পেশাব তো মানে আমার দরকার, কারণ মানে আফটার কিডনি আফটার হার্ট আই লাভ কিডনিস। কিডনিতে ইউরিন না হইলে, ডিকনজেশন না হইলে রোগীকে মানে ইমপ্রুভমেন্ট দেওয়া যায় না। তো তোমার কি সাজেশন যে ডোজ এসকালেশন এবং কখন আমরা আমাদের প্রান্তিক পর্যায়ের ডাক্তার বা জুনিয়র ডাক্তারদেরকে বলবো যে সিকোয়েন্সিয়াল ব্লকেট, এবং কিভাবে আমরা এই ডায়াবেটিক্স রেজিস্ট্যান্স থেকে আমরা রেসপন্স পেতে পারি? থ্যাংক ইউ, খুব সুন্দর একটা প্রশ্ন, এবং এটা এখানে অনেক কিছু আলাপ করার মতো আছে। জিয়াউদ্দিন স্যার তো অলরেডি বলে দিয়েছেন যে ইউরিনে সোডিয়াম দেখা, আসলে এটা ইটস এ টাইম কনজিউমিং। আমি বাংলাদেশে তো আপনি রিপোর্ট পাঠানোর সাথে সাথে পাবেন না, একটু সময় লাগবে। তা আমাদের যেটা ক্লিনিক্যালি দেখতে হবে আসলে তার ইউরিন আউটপুটটা কেমন হচ্ছে, আওয়ারলি বা কতটুকু হচ্ছে। তো প্লাস আমাদের এখানে ডোজ এসকেলেশন আপনাকে চিন্তা করতে হবে, মাল্টিপল লেভেলে ব্লক করতে হবে। আপনি যখন ডিস্টাল কনভলিউটেড টিবিউলকে ব্লক করেন আগে, অর্থাৎ থাইজাইড লাইক ডায়াবেটিক্স, এই রোগীর কিন্তু জিএফআর 14 অনলি। তো এর যেহেতু 14, থাইজাইড নর্মাল থাইজাইড ডায়াবেটিস গুলি কিন্তু 13 নিচে খুব একটা কাজ করে না। ইন্ডাপামাইড 15 পর্যন্ত কাজ করে, আর মেটোলাজোন ইভেন ইএসআরডি পর্যন্ত কাজ করে, তো লেস দেন 15ও কাজ করে। সুতরাং আমাদের এখানে যেহেতু 14, এখানে মেটোলাজোন আমরা চয়েস করতে পারি অ্যাজ এ থাইজাইড ডায়াবেটিক্স। আমরা যদি ডিস্টাল কনভলিউটেড টিবিউল ব্লক করে দিই, লুপ ডায়াবেটিক্স এর এফিকেসি সে 2 to 9 টাইমস বাড়িয়ে দেয়। অর্থাৎ আমি 20 মিলিগ্রাম লুপ ডায়াবেটিক্স দিয়ে 40 থেকে 180 মিলিগ্রামের এফিকেসি আমি পাবো, কারণ আমি ডিস্টাল কনভলিউটেড টিবিউল আগে ব্লক করছি। কতক্ষণ আগে ব্লক করব? অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার বিফোর, কারণ আমি আগে ডিস্টাল। এবং এছাড়া আপনি মাল্টি টার্গেট অর্থাৎ স্পাইরালেকটিন দিয়ে আমি কালেক্টিং টিবিউলও ব্লক করে দিতে পারি, তাহলে আমার ম্যাক্সিমাম ইউরিন আউটপুট আমি আশা করতে পারি। এটা হচ্ছে আমাদের মাল্টিপল লেভেলে ব্লক, যেটা দিয়ে আমরা ডায়াবেটিক্সের এফিকেসি বাড়াতে পারি উইদাউট এসকেলেটিং দ্য ডোজ অফ দ্য লেসিক্স। এখানে আরো কিছু কোয়েশ্চেন আছে এখানে ম্যাটফরমিন নিয়ে, যেমন যেহেতু এটা 3.2 জিএফআর 14, ম্যাটফরমিন কিন্তু 13 নিচে কন্ট্রাইন্ডিকেটেড, সো আমরা এখানে ম্যাটফরমিন দিতে পারবো না। আমরা এখানে দিতে গেলে
হয় আমাদেরকে ইনসুলিন চয়েস করতে হবে, অথবা আমাদের এটা কেসটা দেখে মনে হচ্ছে ইট মে বি ক্রনিক রেনোকার্ডিয়াক অর একিউট রেনোকার্ডিয়াক সিনড্রোম, দুইটার যে কোনো একটা হতে পারে। ইট ইজ নট কার্ডিও রেনাল, প্রবাবলি রেনোকার্ডিয়াক, যদিও ব্রড টার্মে কার্ডিও রেনাল সিনড্রোমের 5টা, তার মধ্যে ক্রনিক রেনোকার্ডিয়াক হওয়ার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে আমরা ইনসুলিন মে বি দ্য গুড চয়েস, কারণ এটা একিউট সিচুয়েশন। আর যদি স্টেবল কন্ডিশন থাকে আমরা SGLT2 কেও এখানে চয়েস করতে পারি। আর রিগার্ডিং অ্যামলোডিপিন এই রোগীর জন্য ভালো চয়েস না, যেহেতু প্রোটিনুরিয়া আছে। এই রোগীর জন্য বেস্ট চয়েস হচ্ছে এইস অর আর্বস। তবে না, আমি একটু যেহেতু বলেন তারপরে ভাই, আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে বলো। এই অ্যামলোডিপিনের যদি আমাকে যদি সিসিবি চয়েস করতে হয়, তাহলে অ্যামলোডিপিন যেগুলো আছে, যেটা এল টাইপ বা এন টাইপ সিসিবি আছে, অর্থাৎ সিলনিডিপিন, তাদের কিছুটা কার্ডিয়াক, তাদের কিছুটা প্রোটিনুরিয়া বেনিফিটও আছে, অর্থাৎ তারা একটু প্রোটিনুরিয়া রিডাকশন করে, বাট রাদার অ্যামলোডিপিন একটু প্রোটিনুরিয়া বাড়ায়। সুতরাং এই ক্ষেত্রে সিসিবি চয়েস করলে সিলনিডিপিন ইজ এ বেটার চয়েস দেন অ্যামলোডিপিন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি ইট ইজ আ পারফেক্ট টাইমিং, কারণ আমাদের সাথে এই মতো জয়েন করলেন রফিক ভাই, ইলেকট্রোফিজিওলজিস্ট। রফিক ভাই, ডক্টর রফিক আহমেদ, উনি অনেক দিন থেকেই বাংলাদেশে কাজ করছেন, এবং আমি বলি যে ইপির বাংলাদেশের উনি ফাদার ফিগার। রফিক ভাই, আপনি কি আছেন? আপনাকে দেখা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। যে আচ্ছা, তো এমনিতে আপনি একটু এই নেক্সট কেসটা আপনাকে দিয়ে শুরু করব। 75-year-old, অ্যাকচুয়ালি এটা গত সপ্তাহের পেশেন্ট। উনি আর বাইপ্যাপে তাকে দিচ্ছে ইমার্জেন্সি রুমে। ব্লাড প্রেশার 140/80, হার্ট রেট 110, অক্সিজেনেশন প্রবলেম ছিল। বাইপ্যাপ দেওয়ার পরে তার অক্সিজেনেশন ইমপ্রুভ করছে। চেস্ট এক্সরে, পালমোনারি কনজেশন, ক্রিয়েটিনিন হাই, পটাশিয়াম হাই। এটা হচ্ছে তার ওবিস পেশেন্ট, জেভিপি ঠিক বোঝা যায় নাই, কিন্তু S3 প্রেজেন্ট, নো মারমার, অ্যান্ড একো ওয়াজ ডান অ্যাট বেড সাইড। এটা হচ্ছে ইসিজি। রফিক ভাই, কমেন্ট। এটা আই মিন বেসলাইন ইসিজি কে রাইট বান্ডেল ছিল, আগের পুরানো ইসিজি রাইট বান্ডেল লোক। হ্যাঁ, এটা আমাদের হাসপাতালের রোগী। তার 6 মাস আগে তার মানে ব্রিফ ভিজিট ছিল ইমার্জেন্সি রুমে। তাকে বোধহয় শর্টনেস অফ ব্রেথ, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে পাঠিয়ে দিছে নিউমোনিয়া বলে, পরে সে ফলো আপ করে নাই। সেই সিজে রাইট বান্ডেল ছিল। ইয়া, তাহলে আর ইরেগুলার, ভেরি ইরেগুলার রিদম, এট্রিয়াল ফিব্রিলেশন। সো এট্রিয়াল ফিব্রিলেশন হলো নাই। হ্যাঁ, আর আমাদের বেড সাইডে রেকর্ড এই ক্লিপ, এবং আমি দেখাচ্ছি বেড সাইডটাই এই জন্যে যে এরকম ইমেজিং করা বাংলাদেশেও সম্ভব at bedside. This was the information we used to treat the patient, and then we got the echo and all that. The লোপা নাই বোধহয়, লোপা থাকলে লোপাকে কমেন্ট করতাম। লোপা আসো নাকি? জি, আমি আছি। তুমি একটু কমেন্ট করো। এরকমই ক্লিপ আর কিছু পাবা না। এর থেকে কি এক্সট্রাক্ট করতে পারো? এখন এখানে কয়েকটা জিনিস, একটা হচ্ছে যে এলভি ফাংশনটা লো, এবং মনে হচ্ছে যে অল মানে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, কারণ আরভিও হাই, মানে মনে হচ্ছে যে ভিজুয়াল ইমপ্রেশনে যে আরভি ডাইলেটেড, এলভি ডাইলেটেড, এলএ ডাইলেটেড। আর একটা হচ্ছে এওটিক ভাল্ভটা মনে হচ্ছে টাইট, যে এওটিক স্টেনোসিস মোস্ট লাইকলি থাকতে পারে, মানে যেটা একটা ক্লোজ ভিউ ছিল যে এওটিক ভালভের, ওখানে মনে হচ্ছে যে এওটিক ভালভটা হয়তো এওটিক স্টেনোসিস। এখানে এটাই হয়তো মেইন কজ হতে পারে। একটা হতে পারে যে ওনার আন্ডারলাইন ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ছিল, আর এখন এজিং প্রসেসে এখন এওটিক স্টেনোসিস সেই সাথে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা ডেভেলপ করেছে। এটা আর একটা এক্সেলেন্ট। একটা এবং এই কয়েকটা আমরা কারণে করা যেতে আমরা পারে। কি করলাম, আমরা এই রোগীর সাদেক ভাই, যে ক্রিয়াটিনিন হাই এবং পটাশিয়াম হাই, তাকে আমরা হাই ডোজ লেসিক্স দিলাম, ফুরুসেমাইড। তার পটাশিয়াম কারেক্ট করা হলো, তাকে এমনি ক্যালসিয়াম ক্লোরাইড এবং বাইকার্ব দেওয়া হলো, তাকে ইনসুলিন গ্লুকোজ দিয়ে, তারপরে তার
ইমার্জেন্সি রুম থেকে বলল সিআরটি করতে, তো আমরা সিআরটি করলাম না। আপনার একটা কমেন্ট দরকার প্রথমে, তারপরে জিজ্ঞাসা করব যে অন্যরা কি করবেন। সেরাটিক করতে কেন বললো? ওরা বললে পেশাব, রোগী বলছে পেশাব হয় না। আমরা যখন গেছি তার গত 2-3 ঘন্টা ধরে তার কোনো ইউরিন আউটপুট নাই তো তাকে ইমার্জেন্সি রুম। তাকে কত লেসিক্স দেওয়া হচ্ছিল তার আগে? তার আগে ওরা লেসিক্সই দেয় নাই, তারা সিটি স্ক্যান করতে ব্যস্ত, কারণ পালমোনারি এম্বোলিজম হয়েছে কিনা। তো এখন আমি বলতেছি এই কারণে যে বাংলাদেশের কথা বলি, এখানেও বহুত সায়েন্টিস্ট আছে যারা রোগীর ইভ্যালুয়েশন বিভিন্ন অন্য কায়দায় করে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আলোচনা করা উচিত কমন সেন্স নিয়ে, যে বেড সাইডে তুমি পাইলা, এটা অবশ্য আমরা করছি, ইসিজি এরকম, চেস্ট এক্সরে ডাইলেটেড, তো ল্যাব রেডি কিন্তু কোনো অ্যাকশন নাই। তো আপনি একটু কমেন্ট করেন যে কতটা লেসিক্স আপনি দেবেন সাদেক ভাই, এবং সেই সাবসিকুয়েন্ট। যে এটা আমরা অলরেডি ডিসকাস করেছি যে লেসিক্স এনাফ মানে ইট ক্যান বি 80 মিলিগ্রাম আইভি দিয়ে শুরু করো যদি তার ক্রিয়াটিন বেশি থাকে, এবং উইদিন ফিউ আওয়ার্স যদি না কমে ডাবল দ্য ডোজ অর এড লাইক মেটালাজোন। তারপরে আমাদের এনাফ লেসিক্স তো ইভেন আমি তো ড্রিপ দেই অলমোস্ট 240 মিলিগ্রাম পার আওয়ার লেসিক্স ড্রিপও দিয়েছি আমরা যখন পেশেন্টকে আমরা ডায়ালিসিস করতে চাই না। এখানে তাদের ফার্স্ট টাইম দে হ্যাভ টু গিভ এনাফ ডায়ারেটিক্স, দে হ্যাভ টু ব্লক দ্য আদার সাইট। সিআরটি কেন করতে হবে? সিআরটি ইউজুয়ালি আমরা করি when somebody is a very low blood pressure, কারণ যদি হাইপারক্যালেমিয়া থাকে তাহলে সিআরটি টেকস মেনি আওয়ার্স টু রিমুভ দ্য পটাশিয়াম। সো যদি কারোর হাইপারক্যালেমিয়ার জন্য আমি ডায়ালিসিস করতে চাই বা ভলিউম রিমুভিং এর জন্য ইন্টুবেশন আমি বাদ দিতে চাই, তাহলে আই হ্যাভ টু ডু অ্যাকচুয়ালি ডায়ালিসিস এন্ড আল্ট্রাফিল্ট্রেশন, যেটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে আই ক্যান কিউর দিস পেশেন্ট। তো সেই জন্য দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন লেসিক্স দেওয়াতে, এবং অ্যাকচুয়ালি পিও মেটোলাজোন অ্যাড করলাম আমরা সিকোয়েন্সিয়াল ব্লকেটের জন্য। বাইকার্ব কমে আসলে এবং অ্যাসিডোসিস ওয়ার্স হইলে কার্ডিয়াক পারফরমেন্স ডিক্রিজ করে। তো এই রোগী কিন্তু বেটার, এবং এখন আমরা ইভ্যালুয়েট করতেছি তার কি ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, নন ইসকেমিক, ভালভ কি প্রবলেম, দ্যাট ইজ লেটার অ্যান্ড উই আর গোয়িং টু ওয়ার্ক অন দ্যাট। কিন্তু এটা অ্যাভয়েড হয়েছে। তো আমার প্রশ্নটা এখন গ্লোবালি আপনাদের, এট্রিয়াল ফিব্রিলেশন রফিক ভাই রাইটফুলি কমেন্ট করছেন যে এটা রিজনেবলি রেট কন্ট্রোলড, এটা আমরা পরে দেখব যে কি করা যায়, এবং what kind of further devices we need after evaluating the cardiomyopathy, whether this is ischemic, non-ischemic. তো আমি আপনাদেরকে ওপেন ফ্লোর জিজ্ঞাসা করব, এবং যদি আমাদের পার্টিসিপেন্ট করার কোনো কোশ্চেন থাকে, যে এই যে কার্ডিও রেনাল অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই ক্ষেত্রে আমরা দেখছি যে কতগুলো ক্রিটিক্যাল কোশ্চেন চলে আসে, যে আমরা কোনটা আগে করব, এবং রোগীকে এটা খুব ইজি প্রান্তিক পর্যায়ে বলে দেওয়া টাকায় নিয়ে যান, কিন্তু আমাদের তো একটা কিছু স্টার্ট করতে হবে। তো একটা কমেন্ট যে খুবই ক্রিটিক্যাল রোগী, তাকে আমরা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দিব, এবং একজনের সাথে আরেকজনের কথা বলা উচিত, এবং তারপরে নেক্সট ওয়ার্কআপটা কি করা উচিত। কারণ আমার এই রোগীর যদি ক্যাথ করতে হয়, অ্যানজিওগ্রাম, আমাকে আয়োডিন দিতে হবে, আমাকে কন্ট্রাস্ট দিতে হবে, তখন আমার কিডনি ডাক্তারদের সাথে কথা বলতে হবে, প্রোটিনিউরিয়া আছে কিনা দেখতে হবে, কিডনির সাইজ কিরকম দেখতে হবে, এদিকে হার্ট আমার জানতে হবে। তো ফার্স্ট আমি একটু জিজ্ঞাসা করবো, লোপা, তোমার নেক্সট কোনো কমেন্ট আছে কিনা আফটার ইনিশিয়াল স্টেবিলাইজেশন? একটা হচ্ছে যে ফুল একোকার্ডিওগ্রাম করানো খুবই জরুরি, কারণ হচ্ছে যে যেটা বললাম যে মনে হচ্ছে যে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হতে মোস্ট লাইকলি ইটস এ নন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি বিকজ অফ দ্য টেকিকার্ডিয়া ইনডিউসড আর এফিভারবি আর ইনডিউসড।
tachycardia induced cardiomyopathy one of the possibilities আর একটা হচ্ছে যে এই যে aortic stenosis-টা যে কোন পর্যায়ে এটার জন্য হচ্ছে যে aortic stenosis সাধারণত dilated cardiomyopathy হয় না, এটা hypertrophy হতে পারে very rarely খুবই critical period of critical aortic stenosis অনেকদিন থাকলে হতে পারে। So after stabilization, echocardiogram, and even before any kind of to find out why this cardiomyopathy develop, we should start the cardioprotective medication like all 4 group of medication and diuretics as well. এটার পরে হচ্ছে যে ফার্দার ওয়ার্কআপ যে কেন কার্ডিওমায়োপ্যাথি এবং কিভাবে যদি এটা ইসকেমিক নন ইসকেমিক যেটাই হোক কার্ডিওমায়োপ্যাথির আসলে সিস্টোলিক ডিসফাংশনের তো এটা 4টা গ্রুপ মানে 5টা গ্রুপ তার মধ্যে 4টা হচ্ছে মর্টালিটি বেনিফিট যেটা বিটা ব্লকার এস ইনহিবিটর আর SGLT2 and MRA গ্রুপ আর ডায়ারেটিক্সটা সিমটোমেটিক এগুলো দেওয়ার পরে ফার্দার ইভালুয়েশনটা করা যে ইসকেমিক আর নন ইসকেমিক আর তারপরে তো হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট থেরাপির পরে ডিভাইস থেরাপি আছে অথবা এটা যদি এফিব ইনডিউসড হয় সেক্ষেত্রে এফিব অ্যাবলেশন আর একটা চয়েস হতে পারে এট দ্য এন্ড লাইক আফটার মেডিকেল ম্যানেজমেন্ট আর আফটার ইভালুয়েটিং ওয়াই দিস কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ। আমি একটু প্রশ্ন করব সাদেক ভাই এবং আমাদের হুদাকে যে আমরা এই যে কার্ডিওরেনাল সিনড্রোম টাইপ 1 টাইপ 2 টাইপ 3 অ্যাকিউট নাকি ক্রনিক কিন্তু হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ে আমার কোশ্চেনটা হচ্ছে যে ইজন্ট ইট বেটার টু আন্ডারস্ট্যান্ড দি প্যাথোফিজিওলজিক মেকানিজম অফ দি প্রসেস অ্যান্ড আমাদের মানে চিকেন নাকি মুরগি চিকেন না এগ কোনটা আগে তার থেকে বড় দরকার হলো যে উইল হ্যাভ টু ডিল উইথ হোয়াট উই হ্যাভ। আমি তিমিরের কাছে যাওয়ার আগে কারণ আমাদের কিছু ডিভাইস থেরাপিও দরকার অনেক সময় সাপোর্ট কিন্তু তার আগে আমি আপনাদের দুইজনকে জিজ্ঞাসা করব যে নেফ্রোলজির পয়েন্ট অফ ভিউ দিয়ে আপনারা এই টাইপ 1 2 3 4 5 এটা রিলিজিয়াসলি ফলো করার দরকার আছে কিনা মেবি অ্যান আউট অফ দি বক্স কোশ্চেন। হুদা বলবে হুদা? স্যার আপনি বলেন পরে আমি বলবো। আচ্ছা, নেফ্রোলজি পয়েন্ট অফ ভিউ থেকে তুমি যেটা বলছো ওটাই ট্রু যে কোনটা আগে কোনটা পিছে আমরা মোটামুটি কিছুটা আন্দাজ করতে পারি কিন্তু জানা সম্ভব না। আমরা জানি যে ক্রনিক সিকিডি যখন কারোর থাকে তার মানে তার মাল্টি অর্গান ডিজিজ আছে অলরেডি। মোস্ট অফ দ্য সিকিডি পেশেন্ট কার্ডিয়াক করোনারি আর্টারি ডিজিজ আছে, ভাস্কুলার ডিজিজ আছে, স্ট্রোক হতে পারে। কেন? যে বিকজ ইটস এ সিস্টেমিক ইলনেস। আর যখন একিউট হার্ট ফেলিয়ার জন্য যখন একেআই হয় বা কমে সেটা ওরকম না হতে পারে। বাট পয়েন্ট হচ্ছে যে আমরা ইটস এ লার্নিং প্রসেস। এই যে তোমার কার্ডিও রিনাল সিনড্রোম শুরু হয়েছে 2004 থেকে কনসেপ্ট আসছে এবং আগে মনে করা হতো যে যেহেতু কার্ডিয়াক ফেলিয়ার হয়েছে কিডনিতে পারফিউশন কম হচ্ছে সেই জন্য একেআই হচ্ছে। এখন দেখা গেছে নো, দেয়ার আর আদার থিংস ইনভলভ, নিউরোহিউমারাল জিনিস ইনভলভ আছে, ভেনাস কনজেশন ইনভলভ আছে, লো কার্ডিয়াক আউটপুট ইনভলভ আছে। তো এইসব ভাবে চিন্তা করে আমি যেটা দেখি যে আমরা যেটা করি যে আমরা এসব চিন্তাই করি না। প্রথম কথা হচ্ছে পেশেন্টের ডিকনজেশনের সিমটমকে ইমপ্রুভ করানো, তারপরে যখন কিডনি ফাংশন স্টেবিলাইজ হবে, ক্রিয়াটিন বেড়ে গেল, তখন আমরা দেখব কার কোনটা কতটুকু কম্পোনেন্ট আছে এন্ড হাউ ক্যান হেল্প দেম। এই যে অনেক জিনিস তোমরা কার্ডিয়াক হার্ট ফেলিয়ারে দাও যেসব, ইট মে নট হেল্প দ্য সিকিডি যে হেল্প করে এরকম কোনো ব্যাপার না, কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি মর্টালিটি ইমপ্রুভ করে। তো এই যে এসব কারণে ইট মে বি অ্যাট ওয়ান পয়েন্ট ডাইভার্স হয়ে যায় ট্রিটমেন্টের ইয়েগুলো যেগুলো তোমাদের কার্ডিয়াক। আমি দেখেছি যে আমাদের ইনফ্যাক্ট ক্রিয়াটিন মে গেট ওয়ার্স, কিন্তু কিডনি নষ্ট যদি হয়ে যায় আমরা আমেরিকাতে আমরা বলি আই ডোন্ট কেয়ার বিকজ আমার কাছে ডায়ালাইসিস মেশিন আছে। অনলি রিপ্লেসমেন্ট যেটা একটা অর্গান নষ্ট হয়ে গেলে আমার 20 বছরের পেশেন্ট আছে ডায়ালাইসিসে, কিন্তু হার্ট যদি মরে যায় এখানে ডু এনিথিং। সো এইসব কারণে আমরা প্রেফার করব কার্ডিওরেনাল সিনড্রোমে প্রথম কথা সিমটম রিলিফ করা, তারপরে কার্ডিয়াক ইস্যুগুলোকে অ্যাড্রেস করা যেন ইভেন ব্লাড প্রেশার কমে যাচ্ছে বাট ইউ হ্যাভ টু গিভ বেটা ব্লকার, ইউ হ্যাভ টু গিভ এস ইনহিবিটরস। এগুলোকে দেখা গেছে যে তোমাদের এগুলো জন্য কার্ডিয়াক প্রোগ্রেশনটা ইমপ্রুভ করে। সো আমি বুঝাতে পেরেছি কিনা জানি না, বাট এক্সেলেন্ট কমেন্ট সাদেক ভাই। আমি সাদেক প্রফেসর আমার হুদার একটা কাছে প্রশ্ন আছে। হ্যাঁ আপনি রফিকে বলেন। মানে এই যে রোগীগুলো আছে যারা হার্ট ফেলিয়ার নিয়ে আসে, আমি একটা এক্সাম্পল যেমন ক্রিয়েটিনিন 2.9 অ্যাকিউট হার্ট ফেলিয়ার
এবং আমাদের এখানেও আমেরিকাতেও বাংলাদেশে তো আছে হেসিটেশন যে ডায়াবেটিস দেবো কিনা। এমন রোগীর কন্ডিশন হতে পারে যে আগে সিকেডি ছিল, দেন সুপার ইম্পোজ হার্ট ফেলিয়ার ওর হার্ট ফেলিয়ার কজ ইট। আমার কোশ্চেনটা হচ্ছে যদি আমরা টেম্পোরারি হাই ডোজ ডায়াবেটিক্স দিই, can we harm the patient? I mean, that is the main concern people have. না, That while উই ডোন্ট হার্ম, এটা অনেক প্রমাণ হয়েছে যে যখন তুমি ডিকনজেশন করতেই হবে, যদি কোনো কারণে তুমি স্টপ করে দাও মিডল অফ দ্য টাইমে যে একটু আছে, হার্ম মোর। সো এখানেও আমরা তো ইউর রাইট, প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান ডায়াবেটিক বন্ধ করে, কার্ডিওলজিস্ট বন্ধ করে দেয়। আমরা বলি যে নো, মেক শিওর, কারণ ইডিমা যদি পায়ে একটু থাকে আর সমস্ত বডিতে গাট ইডিমা তো আছে, এবং গাট ইডিমা সময় গ্রাম নেগেটিভ সেপসিস হয়ে যাচ্ছে, আইসিইউতে, আমি আইসিইউতে ইনভলভ। এসব কারণে আমি এগ্রি উইথ ইউ যে উই হ্যাভ টু মেক শিওর দ্যাট তার কনজেশন কমপ্লিটলি রিলিভ হচ্ছে। এটার জন্য কিডনি, এটা টেম্পোরারি রাইজ অফ ক্রিয়াটিনিন, ইটস নট এ পার্মানেন্ট টক্সিসিটি। thank you. এবং একটা ইম্পর্টেন্ট জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই প্রফেসর হুদার কমেন্টের আগে, যে আমাদের প্রান্তিক পর্যায়ে যারা ডাক্তার, আমাদের সবারই একটা মাথায় থাকা উচিত যে আমরা প্রথম থেকেই যেন খেয়াল করি এই রিস্ক ফ্যাক্টরটা কিন্তু কমন। সেই হাইপারটেনশন, ডায়াবেটিস, হাইপারলিপিডেমিয়া, মেটাবলিক সিনড্রোম, তারপরে হলো স্মোকিং, এই সবইগুলো ইন্টারপ্লে। তো আমরা ওটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে রিস্ক ফ্যাক্টরগুলো তৈরি হয়েছে এবং সেগুলোই কিন্তু আলটিমেটলি আমাদের এই অর্গান ফেলিয়ারের দিকে যায়। আমরা ওই প্রিভেন্টিভ সাইডটাকেও গুরুত্ব দিতে হবে। আর যদি অর্গান ড্যামেজ হয়, তখন আমাদেরকে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিয়ে কাজ করতে হবে। তো কার্ডিওরিনাল, প্রফেসর হুদা, কমেন্ট। থ্যাংক ইউ। আমি জিয়াউদ্দিন স্যার সাথে একদম টোটালি একমত। স্যার খুব সুন্দর করে বলছেন। আসলে আমরা যখন খেতে বসি তখন আমরা চিন্তা করি না যে ডিম আগে আসছে না মুরগি আগে আসছে, আমরা আগে খিদা লাগছে খেয়ে ফেলি। সুতরাং পেশেন্ট যখন খুব খারাপ, তাকে আগে আমার ম্যানেজ করতে হবে, তাকে বাঁচাতে হবে আগে। সুতরাং আমাকে ম্যানেজ করে তার ডিকনজেশন করে হোক, তার শ্বাসকষ্ট কমানো হোক, তার সিমটম কমানো হোক, কমিয়ে দেন আমি চিন্তা করবো এটা কি আসলে কিডনির সমস্যা আগে ছিল নাকি হার্টের সমস্যা আগে ছিল। তার বেজলাইন আগে কিছু থাকলে তার আগের ডকুমেন্টস গুলো আমি দেখবো। যদি আমি আগের ডকুমেন্টসে দেখি যে তার হার্টে বিভিন্ন ধরনের সমস্যা আছে, তখন আমি কার্ডিওলজিস্টের হেল্প নিব। হেল্প নিয়ে আমি ওইটাকে কার্ডিওলজির পয়েন্টটাকে আমি গুরুত্ব বেশি দিব। আর স্যার আর একটা খুব সুন্দর কথা বলছে, আমার হাতে তো ডায়ালিসিস মেশিন আছে, আমি লেসিক্স দিলাম, ক্রিয়েটিনিন বেড়ে 3 থেকে 6-7 হয়ে গেল, আমি ডায়ালিসিস দিব, নো প্রবলেম। এবং কনজেশনের বেস্ট ট্রিটমেন্ট কিন্তু ডায়ালিসিস। আমি লেসিক্স ইজ নট দ্য বেস্ট ট্রিটমেন্ট, কনজেশনের নাম্বার 1 ট্রিটমেন্ট কিন্তু ডায়ালিসিস। আমি ডায়ালিসিস করে যে পরিমাণ ফ্লুইড বাইর করতে পারবো, সেটা কিন্তু আমি লেসিক্স দিয়ে অত তাড়াতাড়ি পারবো না। সুতরাং এই যে ইন্টারমিটেন্ট ডায়ালিসিস, সিআরআরটি, স্যার আরেকটা সুন্দর কথা বলছে, সিআরআরটি অনেক সময় লাগে, তো আমার ফ্লুইড বাইর করতে অনেক সময় লাগবে। সুতরাং আমার সবচেয়ে বড় কাছের জিনিস হচ্ছে ইন্টারমিটেন্ট হেমোডায়ালিসিস, যদি তার ব্লাড প্রেশার স্টেবল থাকে। আর যদি ব্লাড প্রেশার স্টেবল না থাকে, আরেকটা জিনিস আছে আমার হাতে, সেটা হচ্ছে স্ল্যাড। স্ল্যাড, যে স্ল্যাডে আমি 4 ঘন্টা থেকে 6 ঘন্টা দিব, 2 ঘন্টা বাড়িয়ে দিয়ে কিন্তু আমি একই কাজ পাবো। সুতরাং স্ল্যাড এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু যদি আনস্টেবল বিপি থাকে। আমি ওইটাতে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা এখন একটু ডিপে অ্যাডভান্স কেয়ারে যাচ্ছি, কারণ কার্ডিওলজি ইনভলভ, কার্ডিয়াক মেকানিক্স কম্প্রোমাইজড, সিভিয়ার এলভি ডিসফাংশন, মেবি আরভি ডিসফাংশন। আমাদের লোপা বলল যে কার্ডিয়াক ডিসফাংশন এবং তার সাথে কিডনি, আমরা বলছি ডিকনজেশনের কথা। এখন এই কার্ডিয়াক মেকানিক্স এটা ইমপ্রুভ করতে গেলে, এবং আমি সবসময় বলি আমাদের ফ্লোরে লেখা আছে হার্ট ইজ দ্য সেন্টার অফ লাইফ, বাট অ্যাজ এ কার্ডিওলজিস্ট আমি মনে করি সব অর্গানই ইম্পর্টেন্ট, কারণ হার্ট ক্যানট ওয়ার্ক অ্যালোন ইফ দ্য আদার অর্গানস আর ফেইলিং। এই কার্ডিয়াক হিমোডাইনামিক্সটা আমাদের বোঝার দরকার, কারণ আমরা যদি অন্য ডিসিপ্লিনের সাথে কথা বলতে চাই, আইসিইউ কেয়ারে অনেক সময় কোশ্চেন আসে কি লিভোফেট দেবো নাকি বেজোপ্রেসিন দেবো নাকি ডোভিটামিন দেবো। মেইন ফান্ডামেন্টালস হচ্ছে যেটার উপরে কার্ডিওলজি দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে প্রিলোড, মানে হার্ট কতটা ফ্লুইড নিয়ে ডিল করতেছে, আফটার লোড কতটা রেজিস্ট্যান্সের এগেনস্টে হার্ট কাজ করছে, কন্ট্রাক্টিলিটি এবং হার্ট রেট। আমাদের যারা ডাক্তাররা আছেন আমাদের এখানে
এটা আমাদের সবারই বোঝা উচিত যে এটা হচ্ছে ফান্ডামেন্টালস। তারপরে হচ্ছে আমাদের দরকার হলো বিপি, মানে ব্লাড প্রেশার ভালো না থাকলে নো পিপি, পেশাব হবে না। এবং এটা বুঝতে গেলে কার্ডিয়াক আউটপুট কি এবং সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কি, এই যে হিমোডাইনামিক্সটা, আমি এটার ব্যাপারে এবং তারপরে কি ডিভাইস আমাদের আছে সেটা দিয়ে কথা বলার জন্য তিমিরকে বলবো। তিমির, ইউ আর দি মাস্টার অফ ইট। No, I'm master, but I can give some comments. আপনি যে বলছেন যে এই interplay, like know the basics of preload, afterload, contractility, and heart rate. Especially very first আপনি বলছেন common sense, right? Patients যখন প্রথমে আসে, is it acute and chronic? এটা symptom দেখেই শুরুতেই বোঝা, মানে most of the time আমরা বুঝতে পারি সেটা first. And second one is very important that এই পেশেন্ট যদিও কার্ডিওরেনাল সিনড্রোম, এই পেশেন্টটা কি কার্ডিওজেনিক শকে আছে কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। যে পিরি শক এটা ইম্পর্টেন্ট। এটা যদি আমরা জানতে পারি যে ব্লাড প্রেশার ইজ লো, কোনো ফ্লুইড লাগছে কিনা, এই সিচুয়েশনে তো ফ্লুইড ওভারলোড, তো সেটা কাজ করবে না। আমাদের জানতে হবে যে এটা যদি শকের কাছাকাছি থাকে, পিরি শক অথবা শক, দেন উই শুড স্টার্ট সাম সাপোর্ট. So support, it can be dobutamine, bilirubin, or dopamine. Dopamine has both effect. There is some controversy, but still, I think low dose of dopamine have some some renal effect. But most of the time, if heart rate is not an issue, then we can use the dobutamine to increase the contractility, and when the contractility to maintain the blood pressure, right? So it temporarily support that. So when the patient, the device therapy in these things, there are two: acute situation and the chronic situation. Acute situation, if really in cardiogenic shock, then we should give some Bangladesh এটা সম্ভব না, but some kind of এখানে আমরা like balloon pump অথবা impella দিয়ে stabilize করি। কিন্তু I think the inotropes or vasopressin or any kind of increasing the afterload is important in cardiogenic shock. And after আমি that, long-term device therapy is like CRRT or ICD is very important after 3 months. No ischemic cardiomyopathy, and then Excuse me. যদি 4 pillars of drug that lopable after 3 months, then get another echo, and if echo is not improvement, then we should give the defibrillator. এই ব্যাপারে আমি একটু বলতে চাই। হ্যাঁ, বলো। সেটা হচ্ছে আমরা যেটা করি আমাদের দেশের সিচুয়েশন আর কি, প্রথমে আমরা যখন একটা রোগী শকে আসে, আমরা চেষ্টা করি এটা কি কার্ডিওজেনিক শক নাকি সেপটিক শক, সেটা কি আছে। তো যেটাই শক হোক না কেন, আগে আমাদের দেখতে হবে এটা ফ্লুইড কেমন আছে, অর্থাৎ সে কি হাইপোভলিমিয়াতে আছে কিনা, সেটা দেখাটা খুব ইজি। আমরা সাইন সিমটম দেখেও বুঝতে পারি, ওয়ার্ম পেরিফেরি, জেবিপি অ্যান্ড ন্যারো পালস প্রেশার এগুলি দিয়ে দেখতে পারি। আর সেপটিক হলো হোয়াইট পালস প্রেশার বা ন্যারো জেপির লো বা ওয়ার্ম পেরিফেরি, আর কার্ডিওজেনিক পেরিফেরিটা থাকে কুল এবং জেবিপি রেস থাকে এবং ন্যারো পালস প্রেশার থাকে। অর্থাৎ আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি, যেহেতু আমাদের দেশে রিসোর্স ভেরি লিমিটেড, আমরা এই জন্য ছাত্রদেরকে সবসময় ক্লিনিক্যাল ইয়ার উপর জোর দেই। আর 2 নম্বর হচ্ছে আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা ইনফ্রাভেন একেবারে ডাইলেটেশনটা দেখি। আমার ওয়ার্ডে এটা আমার প্রত্যেকটা রেসিডেন্ট দেখতে পারে। দেখে আমরা যদি হাইপো কোলাপসিবিলিটি থাকে তাইলে আমরা ফ্লুইড দেই। আগে ফ্লুইড দেওয়ার পরে ফ্লুইড যদি ম্যানেজড হয়, তাহলে অল কাইন্ডস অফ শকে নাম্বার 1 চয়েস কিন্তু নরঅ্যাড্রেনালিন। এনি কাইন্ড অফ শক এক্সেপ্ট অ্যানাফাইলেকটিক শক, যেখানে অ্যাড্রেনালিন ইজ দ্য চয়েস, যেটা সেপসিস গাইডলাইন নতুন যেটা আছে সেটাতে এটাই বলা হয়। আর এরপরে যদি আমরা অ্যাড অন করতে চাই, ভেসোপ্রেসিন ইজ দ্য সেকেন্ড লাইন ড্রাগ। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে কার্ডিওজেনিক শক যদি হয় সেক্ষেত্রে আমরা ডোপামিন বা ডোবিউটামিন দিব কিনা। ডোপামিন আমরা তখনই দিব যখন ব্রেডিয়ারিথমিয়া থাকে, অর্থাৎ ব্রেডিকার্ডিয়া থাকে, কারণ সে তো টেকিকার্ডিয়া করে। আমার একটা শকের রোগী কার্ডিয়াক ডিসফাংশন আছে, তাকে যদি আমি ডোপামিন দেই, তার হার্ট রেট হয়ে গেছে 170-80। আবার ডোবিউটামিনের ক্ষেত্রে যখন মিন প্রেশার 65 না গেলে ডোবিউটামিন ভালো কাজ করে না, কারণ সে পেরিফেরালি বেশি ডাইলেটেশন করে। সুতরাং আমার ডোবিউটামিন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু মিন প্রেশারটা দেখতে হবে। সুতরাং অর্থাৎ আমরা কার্ডিয়াক কেসের ক্ষেত্রে নরেট, তারপর ভেসোপ্রেসিন সাথে আমাকে ডোবিউটামিন দিব না ডোপামিন দিব, সেটার ক্ষেত্রে আমার পালস যেরকম ইম্পর্টেন্ট, আমার মেইন প্রেশারটা ইম্পর্টেন্ট। ধন্যবাদ। দ্যাট ইজ ট্রু। এবং আমার কাছে মনে হয় যে তিমির এবং প্রফেসর হুদা তোমাদের দুইজনের কথার সাথে যোগ করে চাই যে
আমাদের রাইট হার্ট ক্যাথেটারাইজেশন অ্যাটলিস্ট বাংলাদেশের ঢাকার ইনস্টিটিউশনগুলো বা চিটাগাং বড় বড় যা ইনস্টিটিউশনগুলোতে রাইট হার্টের ইউজটা একটু বেশি হওয়া উচিত আমার মনে হয়। কারণ রাইট হার্ট অনেক সময় আমাদেরকে অনেক ইনসাইট দেয় যে হোয়াট ইজ দ্য প্রবলেম, এটা কি এসভিআর এর প্রবলেম নাকি কার্ডিয়াক আইনোট্রপির প্রবলেম বেশি। যদি এসভিআর এর প্রবলেম থাকে কোন ড্রাগটা দিলে সেটা ঠিক হবে। তো এটা আলাদা ডিসকাশন, আলাদা হাফিজ হাই ভাই আমি লেভেল। কি 1 মিনিট বলতে ও পারি? ইয়াস, আমি তোমাকে খুঁজতেছিলাম যে আমি একটা কমেন্ট চাই, সেটা হচ্ছে যে আইভিসি ডাইলেটেশন এবং আইভিসি কোলাপসিবিলিটি, এটা এটা কি sometimes it is overrated. It is very helpful, no doubt. It is a point of care ultrasound, it is very good. But Lopa, maybe we should think about the overall information, not just isolated. জি হাফিজ ভাই, মানে আপনি খুবই কারেক্ট। আইভিসি ডাইলেটেশনটা আমার মনে হয় ওভাররেটেড, যেহেতু পোকাসে এটা করা খুব সহজ। কারণ এখানে আপনি আপনি নিশ্চয়ই 1000 কজ বলতে পারবেন যেটার জন্য আইভিসি ডাইলেটেড হয়, শুধুমাত্র যে হার্ট ফেইলিউরেরই একটা সিমটম। তবে এটা ঠিক যে অন্য সব প্যারামিটারের সাথে যখন কোরিলেট করে তখন অবশ্যই ইট ম্যাটার্স দ্য আইভিসি ডাইলেটেশন। আমি একটুখানি কমেন্ট করতে চাচ্ছিলাম যে আমি কিভাবে, যেহেতু আমাদের বিগ সিসিউ এবং সিসিউর অর্ধেক পেশেন্টই থাকে কার্ডিওজেনিক শকের পেশেন্ট, তো আমরা কিভাবে কোন আইনোট্রপসটা কিভাবে সিলেক্ট করি যে কোনটা শুরু করা উচিত? ওই যে প্রফেসর হুদা খুব ভালো বলেছেন যে আমরা যেমন যে কোনো শকে প্রথম গাইডলাইন হচ্ছে যে যদি আমি না জানি যে এটা শক কি শক, লিভোফেড হচ্ছে ফার্স্ট ফার্স্ট আইনোট্রপ। আমরা এটা রিকমেন্ডেড সব সোসাইটির গাইডলাইনে প্রথমে হচ্ছে লিভোফেড। কিন্তু যদি আমি জানি যে এটা ডেফিনেটলি কার্ডিওজেনিক শক, যেমন হচ্ছে যে পেশেন্টের রেনাল ফাংশন ডিটোরিয়েট করেছে, ভেরি ল্যাকটেট হাই, হাইপোথার্মিক, দেয়ার ইজ ডেফিনেট সাইন সিমটম অফ হাইপোপারফিউশন and there is less possibilities of sepsis or septic shock. In that case আমরা হচ্ছে যে সিলেক্টিভ কার্ডিয়াক আইনোট্রপ সিলেক্ট করতে চাই। সেই ক্ষেত্রে হচ্ছে ডোবিউটামিনটা হচ্ছে প্রেফার করা হয় সবার আগে। ডোপামিনটা আমরা অ্যাভয়েড করি, কারণ হচ্ছে যে খুব টেকিকার্ডিয়া হয় যেহেতু পেরিফেরালি আদার সাইড ইফেক্টের জন্য ডোপামিন অলমোস্ট ইউজ করা হয় না, কিন্তু ডোবিউটামিন স্পেশালি উই স্টার্টেড উইথ দ্য লো ডোজ। ডোপামিনের একটা সমস্যা সেটা হচ্ছে যে পেরিফেরাল আফটারলোড রিডাকশন, এটা হিউজ আফটারলোড রিডাকশন করে, সেজন্য কার্ডিয়াক আউটপুটটা আলটিমেটলি স্ট্রোক ভলিউম বাড়ে। কিন্তু যেটা আরেকটা সমস্যা হয়, it also causes vasodilatation in the periphery, so it can drop the blood pressure. So in that case, actually, whenever the dobutamine is working fine, I can see that my renal function improving, lactate is going down, but I'm not able to maintain the blood pressure enough. We add Livofed along with dobutamine. This is So, one issue. Lopa, Another issue is the this Miliron. inotropes and vasopressors and the property of chronotropy, it is like an interplay, and at some point Yes. আমি ইন্টেন্সিভ কেয়ারে এতদিন কাজ করে দেখলাম যে we need to have some logic, sometimes we have some preference. Right. কিন্তু আমি একটু একটা হাইলাইট করব যে আলটিমেটলি আমরা অনেক সময় যাই ডিভাইসে, রফিক ভাই আছেন কিনা, হ্যাঁ, এই যে বেলুন পাম্প এবং এক্সপেন্সিভ ডিভাইস যেটা তিমির বলল যে আমাদের হয়তো রিসিনক্রোনাইজেশন এবং এরিথমিক ডেথ প্রিভেনশনের জন্য ডিফিব্রিলেটর থেরাপি, যদি হার্ট ফেলিওর ইজেকশন ফ্র্যাকশন লো ভালো হচ্ছে না, এটার বাংলাদেশের কনটেক্সটে এই যে কস্ট ইফেক্টিভনেস এবং মর্টালিটি বেনিফিট, রফিক ভাই কোনো কমেন্ট? হাফিজ, হ্যাঁ, আমি আসলে একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। কোশ্চেনটা কি ছিল? বলতেছি যে আইসিডি থেরাপি রিসিনক্রোনাইজেশন, রোগীর এরকম বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে, হার্ট ফেলিওর, ইএফ ইমপ্রুভ করতেছে না, তখন এই ধরনের এক্সপেন্সিভ থেরাপি বাংলাদেশের কনটেক্সটে আপনি কিভাবে দেখেন? Well, I say when I started training ICD in Bangladesh, আমার খুব রিল্যাক্টেন্স ছিল যে এটা আমি ট্রেন করবো কি করবো না, বিকজ অফ দ্য কস্ট। কিন্তু আলটিমেট ট্রেন করেছি বিকজ উই নিড টেকনোলজি। আমার যেটা মানে সাজেশন হলো যে বিফোর উই মেনশন ICD টু দ্য ফ্যামিলি অর দ্য পেশেন্ট,
we have to be very, very careful whether they can afford it or not. Yes. একটা রোগী যদি অ্যাফোর্ড না করতে পারে এবং তাকে বললাম সারা জীবন তারা আক্ষেপ করবে এইটা পাইলেই বোধহয় আমার বাপ সারা জীবন বেঁচে যেত, and I don't think that's a good idea. এটা আমি খুবই ক্রিটিক্যালি চিন্তা করি। রবি ভাই, So থ্যাংক yes, ইউ। এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রসঙ্গ আপনি তুললেন। আমরা জানি যে মর্টালিটি বেনিফিট, কিন্তু আমাদের কিছু কাণ্ডজ্ঞান থাকার দরকার যে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন 85-year-old মানুষকে আমরা এটা প্রপোজ করব কিনা। তো রবি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, যেটা আমাদের পার্টিসিপেন্টরা একজনে করছেন, যে if BP is maintaining on 2 inotropes at maximum dose and the patient has kidney failure, should we go for SLED? For entry, please press the green button for a parking ticket. হ্যালো, এবং এটা স্যার বলবেন? হ্যাঁ বলেন। বলো, খুদে বলো, না আপনি বলেন স্যার, সমস্যা নেই। পার্সপেক্টিভেতে প্রশ্নটা তুমি বলো। হ্যাঁ, বলো। এটা যেটা বলছে যে মানে দুইটা ইয়া দিয়ে বিপি মেনটেন হচ্ছে, যদি তার ইন্ডিকেশন ফর ডায়ালিসিস থাকে অবশ্যই আমরা সিলেক্ট করব, অথবা কারণ সিআরআরটি ইজ টু কস্টলি ইন আওয়ার কান্ট্রি। একটা সিআরআরটি করতে 50,000 অ্যারাউন্ড খরচ হয়, আর স্লাইডে আমার খরচ হয় মাত্র 5-7 হাজার টাকা। সুতরাং যদি ইন্ডিকেশন থাকে, যদি ইন্ডিকেশন না থাকে, দ্যাট ইজ ক্রিয়েটিনিন তুমি তার একটু খুব বেশি বলবা, না সরি ইন্টারাপ্ট করার জন্য, আমাদের অনেককে বোঝানোর জন্য, SLED হচ্ছে সাস্টেইনড লো এফিসিয়েন্সি ডায়ালিসিস। ডায়ালিসিস, সেখানে আমরা যেটা করি ব্লাড ফ্লোটা কমায় দিই 100 to 150, আর ডায়ালিসিস ফ্লোটা আমরা মেইনলি ডায়ালিসিস ফ্লোটা আমরা কমাই 300 এর মধ্যে নিয়ে আসি। নর্মালি আমরা তো ব্লাড ফ্লো 300, ডায়ালিসিস ফ্লো 800 এইভাবে দিয়ে করি। তো স্লাইডের উদ্দেশ্যটা হচ্ছে সাস্টেন লো এফিসিয়েন্সি ডায়ালিসিস। আমি কম এফিসিয়েন্সি দিয়ে এটাকে মেনটেন করব অনেকক্ষণ ধরে, এই জন্য ব্লাড ফ্লোটা কমানো হয়, ডায়ালিসিস ফ্লোটা কমানো হয়, ডিউরেশনটা বাড়ানো হয়। কারণ আমার আলটিমেটলি ফ্লুইডটাও বাইর করতে হবে এবং ইউরিয়া অর্থাৎ ইউরেমিক টক্সিনটাকেও বের করতে হবে। এই জন্যই আমরা স্লাইডটা করি বেসিক্যালি। আর আমাদের স্লাইডের ইন্ডিকেশন, ডায়ালিসিসের ইন্ডিকেশন কিন্তু সেম, সিআরআরটির ইন্ডিকেশন, এভরিথিং এভরিওয়্যার ইজ সেম। কোয়েশ্চেন হচ্ছে পেশেন্ট ইজ হেমোডাইনামিক্যালি স্টেবল অর আনস্টেবল। আনস্টেবল হলে আমরা নর্মাল ইন্টারমিডিয়েট হেমোডায়ালিসিস যেটা আমরা নর্মালি করি সেটাই করব, আর স্টেবল হলে, আর আনস্টেবল হলে লো রিসিসিটিং এ আমরা স্লাইড করি। ইভেন আমরা বাংলাদেশে নর্মাল যে মেশিনগুলি আছে সেখানে মডিফাইড স্লাইড করি, কারণ আমার একটা স্লাইডের 5008S যেটা প্রায় ডাবল দাম। তা আমাদের ম্যাক্সিমাম হসপিটালে কিন্তু এটা নাই, বড় বড় হসপিটালগুলি ছাড়া, ইভেন মেডিকেল কলেজেও নাই এগুলো বেশিরভাগ। সুতরাং আমরা করি কি, নর্মাল মেশিনে মডিফাইড স্লাইড করি, অর্থাৎ আমরা ব্লাড ফ্লো বেশি কমাইতে পারি না, 100-র নিচে নামাইতে পারি না, বা 100 তার থেকে হয়তো 150-র মধ্যে রাখি। ডায়ালিসিস ফ্লো 300 পর্যন্ত আমরা নামাইতে পারি, তার নিচে নামাইতে পারি না। অর্থাৎ আমরা চেষ্টা করে, কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু খারাপ না, আমরা কিন্তু অনেক রোগীকে এভাবেই বাঁচিয়ে ফেলতেছি এবং অনেক রোগী কিন্তু বেঁচে যায় এই পদ্ধতিতে, অর্থাৎ মডিফাইড স্লাইডে। দিস ইজ অলসো রিকমেন্ডেড আমাদের মতো দেশের জন্য। দিস ইজ ভেরি ভেরি পার্টিনেন্ট, এবং এটা আমি মনে করি এটা যৌক্তিক। আমার সিআরআরটির জন্য বসে থেকে লাভ নাই, আমার প্রপার স্লাইড মেশিনের জন্য বসে থেকে লাভ নাই। আমি একটু বলি, তিমির হাত তুলছো, সাদিক ভাই বোধহয় বলবেন কিছু। তুমি কি বলবা, তারপরে সাদিক ভাই। না, আমি জাস্ট দুটো কমেন্ট করতে চাই, ভেরি সিম্পল। বাংলাদেশের প্রেক্ষিতে এই যে এই পেশেন্টগুলা যদি আপনি মেনশন করছেন যে রাইট হার্ট ক্যাথ, আমরা রুটিনলি এখানে যদি বুঝতে পারি যে ক্রিয়েটিন ইমপ্রুভ করছে না বা ক্রিয়েটিন গেট ওয়ার্স, দেন উই কুইকলি ডু রাইট হার্ট ক্যাথ টু গেট দ্য ভলিউম স্ট্যাটাস। বাট বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটা যদি একটা গুড একোকার্ডিওগ্রাম করা যায়, নাওডেজ নন ইনভেসিভ গুড একোকার্ডিওগ্রাম is very important because it gives a lot of information, cardiac output, it gives a cardiac also the more important point actor the E prime যদি clearly assess করতে পারে is more than 15, so it correlates very effectively with the right heart cath more than 18. So অ্যাবসলিউটলি গুড কমেন্ট। এবং প্রবলেম হলো যে আমরা আমাদের ইয়াং ফিজিশিয়ানদেরকে মানে ইনভেসিভ কার্ডিওলজি বাদে ইমেজিং এ ইন্টারেস্ট দিতে পারতেছি না। এটা একটা বিরাট চ্যালেঞ্জ, এবং উই শুড ডিস্ট্রিবিউট আওয়ার ম্যান পাওয়ার। কাউকে স্পেশালিস্ট হইতে হবে,
ইনসাইট দিতে হবে ইমেজিং নিয়ে। এটা ভেরি ইম্পর্টেন্ট। ভেরি গুড কমেন্ট সাদেক ভাই। আমি এই হুদার কিছু পয়েন্ট নিয়ে আলাপ করব যে স্লেড ফিলাডেলফিয়াতে আমরা সেকেন্ড ইনস্টিটিউশন স্লেড শুরু করেছিলাম 9 বছর। স্লেড এবং সিআরআরটির মধ্যে কোনো তফাৎ নাই, পয়সা খুব বেশি। Yeah, এবং আমি এটা যখন আমি তো স্লেড সিআরআরটি আগে ফেলোশিপ করেছি, তো আমরা ক্রিটিক্যাল পেশেন্টের ডায়ালাইসিস দিয়েও কিন্তু আমরা কাজ করি। এখনো আমার একটা পেশেন্ট কিছুদিন আগে তার আল্ট্রাফিল্ট্রেশন দরকার, সিআরটি মেশিন সব বুকড হয়ে আছে, আল্ট্রাফিল্ট্রেশন করার জন্য উই ডিড আইসোলেটেড ইউএফ। আইসোলেটেড ইউএফ হিমোডায়ালাইসিস সময় যদি আইসোলেটেড ইউএফ করো তুমি, তার ব্লাড প্রেশার যদি 80ও থাকে, ইউ ক্যান রিমুভ 2 লিটার্স। তো এটা তোমরা ভুলে গেছো, বিকজ তোমরা ইয়াং জেনারেশন। আমরা তো এসব সেই মেশিন দিয়ে করে আসছি। যখন তুমি যদি কোনো কারণে হাইপারক্যালেমিয়া বা অ্যাসিডের জন্য করো, দেন ইউ ডোন্ট হ্যাভ টু রিমুভ এট দ্যাট টাইম। আর এক সময় যদি রিমুভ করতে হয়, দেন আইসোলেটেডলি প্রথম 1 ঘন্টা ফ্লুইড রিমুভ করো, দেন নেক্সট 3 আওয়ার্স ইউ ডোন্ট রিমুভ এনি আল্ট্রাফিল্ট্রেশন, জাস্ট ডু ডায়ালাইসিস। তো এইভাবে যেসব হাসপাতালে স্লেড নাই বা সিআরআরটি নাই, তাদেরকে শেখাতে হবে যে রেগুলার ডায়ালাইসিস মেশিন দিয়েও তোমরা ক্রিটিক্যাল ইল পেশেন্টের ফ্লুইড রিমুভ করতে পারবে। আর যদি দরকার হয়, ডিউরিং দ্যাট টাইম ইউ ক্যান ইনক্রিজ ইয়ার ভেসোপ্রেসারস ফর টাইম বিং। তো অনেক টেকনিক আছে, কারণ মানুষকে বাঁচাতে হবে, সেটা ইম্পর্টেন্ট আর কি। তো টেকনোলজি গুলো অনেক সময় আমরা হুকড হয়ে যাই টু সার্টেন ইন্ডিকেশন, বাট দ্যাটস নট অলওয়েজ আমাদের মানার দরকার নেই। আমরা লার্নিং এভরি ডে হাউ টু ম্যানেজ ইট আর কি। আরেকটা কোশ্চেন আসছে সবার জন্য, কিন্তু এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা কোশ্চেন, যে 94-year-old with AKI, acute kidney injury, creatinine 1.3, patient developing pulmonary edema and has septic shock, and patient age is 94. This is really a problematic, but আমাদের অনেক রাত। আমার মনে হয় যে এটার অ্যাসেসমেন্টের জন্য এক্স্যাক্টলি হোয়াট আজকে আমরা আলোচনা করলাম, যে শুধু কিডনি এবং ইউরিন আউটপুট এবং রাইজিং ক্রিয়েটিনি শুধু ইস্যু না, তার সাথে যে পালমোনারি ইডিমা বলছেন, এটা কি পালমোনারি ইডিমা নাকি এটা ARDS, এবং সেপটিক শক, কেন সেপটিক শক, তার জন্য আমাদের এনাফ লজিক আছে কিনা। অনেক সময় আমরা দেখি যে রোগীকে সেপটিক শক বলে ফ্লুইড দিয়ে দিয়ে দেখা যাচ্ছে আমরা আসলাম তখন একটা ইকোকার্ডিওগ্রাম করে আমাদের মাথা খারাপ যে LV bad and this is all pulmonary edema and because of the cardiogenic, but it was initially diagnosed with pneumonia and septic shock. তো যিনি প্রশ্নটা করছেন 94-year-old এর ব্যাপারে, we actually need more info. Oh good, আমি একো নর্মাল। এখানে আরেকটা বিষয় যে লোপা হাইলাইট করছে যে is it echo systolic function normal? Is there any chance of diastolic heart failure? Is there any mitral regurgitation? We need to have a very good echo evaluation to get an idea, and then we need to think about how to support if there is already a shock, and then by giving support and then giving antibiotics, buying time, and then involving experts might help. আপনি যিনি প্রশ্নটা করছেন, you can also talk to us if you have any further question directly to the faculty. প্রত্যেকের মাইক্রোফোন ওপেন না? জি আছে। ওকে, এখানে আমি একটু বলি, হ্যাঁ, এটা তো আসলে সেপটিক শক। তো সেপটিক শকের যে গাইডলাইনটা আছে আমাদেরকে সেটা ফলো করতে হবে। okay. প্রথম So, কথা হচ্ছে প্রথম Professor Mudar, let me tell you something. The guidelines are for giving us guidance. আমি যেটা বলতে চাচ্ছি আজকের আলোচনায়, যখন মাল্টি অর্গান সিস্টেম ইনভলভ থাকে, তখন যে সেপটিক গাইডলাইন্স, we can simply throw it out of the window, because septic guidelines tells you to give a lot of fluid. We cannot do that, because in a patient like this, if there is a cardiac hemodynamics involved, then we need to understand that. But you are right that we need to follow the guidelines, but in a complicated situation, we need to go beyond guidelines. And actually, যারা guidelines লিখছে,
তারা কিন্তু স্মল ফুটপ্রিন্টে বলছে যে দিস ইজ এ গাইডলাইন, দিস ইজ নট বাইবেল দ্যাট উই নিড টু ডাম্প 3 liters. Why I am telling it so passionately? Because I see this all the time in my hospital, that 3 liters dumped, patient is now decompensated and we are overwhelmed. তোমার কমেন্ট। আমি আপনার সাথে একমত, স্পেশালি এটা 94 ইয়ার্স এর পেশেন্ট, ওনার হার্ট ভালো না থাকার সম্ভাবনাই বেশি। ওনাকে যেটা রিসাসিটেশন, আর্লি রিসাসিটেশন যেটা ওরা যেটা বলে রোস মডেল ইউজ করতে বলে, রিসাসিটেশন অপটিমাইজেশন এগুলি করতে বলে ফ্লুইড দেওয়ার সময়, ডিএসকেলেশন। তো এই গাইডলাইন ইজ নট এ গডলাইন, Yes. ইট ইজ সিম্পলি ইট ইজ সুতরাং আমাদেরকে এটা ফলো করতে হবে জাস্ট পেশেন্ট ওয়াইজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 94 ইয়ার্স যার বয়স, তার ক্ষেত্রে ইনফ্যাক্ট ডায়ালিসিসও লাগবে কিনা আমাদের কম্পেলিং ইন্ডিকেশনে বলে 80+ যাদের বয়স তাদের ক্ষেত্রে যে আমরা যদি মাল্টি অর্গান ফেলিউর থাকে, তার সার্ভাইভাল বেনিফিট যদি না থাকে, তার ক্ষেত্রে আসলে ডায়ালিসিস দেওয়ারও কথা বলা নাই। হ্যাঁ, তুমি যদি তিমিরের কথাটা ফলো করো, যেটা ও লোপা বলে, আমাদেরকে যদি ডাকো, এই ক্ষেত্রে আমরা ইকো ইভ্যালুয়েশন করে জি, তার মনে করো সিস্টোলিক ফাংশন প্রিজার্ভ, she may have diastolic dysfunction. We can do now tissue imaging, strain imaging, we can do EE prime, Timir or Lopa, we can give you an idea about the wedge pressure even. So we in a higher center, advanced institution in Bangladesh, we need to develop this kind of approach. যে মাল্টিডিসিপ্লিনারি, আমাদেরকেও ডাকো, তোমাদেরকেও আমরা ডাকি, একসাথে কথা বলি, তারপরে ডিসাইড করি। না এটা তো সত্যি কথা। এই পেশেন্টটার জন্য ইন্টার্নিস্ট লাগবে, কার্ডিওলজিস্ট লাগবে, নেফ্রোলজিস্ট লাগবে, ইন্টেনসিভিস্ট লাগবে, সবাইকে লাগবে কিন্তু এই পেশেন্টের জন্য। কারণ এই পেশেন্ট তো শুধু ইনফরমেশন কিন্তু এখানে বেশি দেওয়া হয় নাই, শুধু রেনাল ফেইলিউর সম্বন্ধে বলা হয়েছে, সিস্টোলিক ফাংশন বলা হয়েছে, এর কিন্তু আরো অনেক কিছু থাকতে পারে। সুতরাং আমি একটা লাস্ট কোশ্চেন দিয়ে শেষ করি, সেটা সাদেক ভাইয়ের কাছে কোশ্চেনটা। ডক্টর দে কোশ্চেনটা করছেন যে is there any minimum BP level below which furosemide cannot be used? নট রিয়েলি। আমরা যদিও জানি যে ফুরোসেমাইড হাইপারটেনশন করে, বাট ইফ ইট ইজ এ কার্ডিয়াক ইস্যু, দেখা গেছে যে ফুরোসেমাইড দিলে যদি তার হার্টের ফাংশন বেটার স্টার্লিং কার্ভে যায়, দ্য ব্লাড প্রেশার ক্যান গেট ইভেন বেটার। সো যদি কারো ডিকনজেশন থাকে এবং তাদের ইন্টিবিউট করার মতো কোনো ক্যাপাসিটি না থাকে, উই হ্যাভ টু বাইট দ্য বুলেট, কারণ না দিলে দিস পারসন ইজ গোইং টু বি ইন্টিবিউটেড। আমি সিম্পলি বলি যে ডোন্ট লুক এট দি বিপি, জাস্ট গিভ ইট। অলসো কেউ কেউ বলে যে ড্রিপটা, লেসিক্স ড্রিপ ইজ বেটার দেন বোলাস ফর হাইপারটেনশন। তো যদি কেউ কেয়ারফুল থাকে, যদিও লেসিক্স হাই ডোজ ইট ওয়ার্কস, ডোজ ট্রায়ালে আমরা পাই নাই তেমন Trial, হ্যাঁ। সিগনিফিকেন্ট ডিফারেন্স, বাট লোপা তোমার কমেন্ট। হ্যাঁ, আসলে সেটাই বলছিলাম যে ডোজ ট্রায়ালে আসলে এটা কোনো সুপিরিয়রিটি প্রমাণ করেনি ড্রিপটা। এটা ইন্টারমিডিয়েট বোলাস হাই ডোজ ওয়াজ অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট উইথ দ্য ড্রিপ। সো বাট দ্যাটস এ ট্রায়াল, বাট অফ কোর্স অলওয়েজ উই নিড টু ডিসাইড ক্লিনিক্যালি হুইচ ওয়ান ইজ ওয়ার্কিং বেটার। আসলে কিছু কিছু ট্রায়ালে দেখা গিয়েছে আর কি। এগুলো কনফ্লিক্টিং ট্রায়াল হয় আর কি, বাট পয়েন্ট এভরি পারসন ইজ ডিফারেন্ট, এভরি কন্ডিশন ইজ ডিফারেন্ট। তো আমাকে যদি কেউ ডিসাইড কেস বেসড। কিন্তু আমি ট্রায়ালটাকে দেখছি সাদেক ভাই অন্যভাবে। আমি দেখছি যে there is no difference between the two, but the question is the drug works, high dose diuretics অথবা infusion, because we need decongestion. Which modality is better? I don't really care. I want to see that it works. আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ। হাফিজ ভাই, যে হ্যাঁ। এটার আসলে ডায়াবেটিক্স এর বাইরে আমি একটু কমেন্ট চাচ্ছিলাম। দুজন প্রফেসর নেফ্রোলজিস্ট আছে, তিমিরদা আপনিও আছেন। SGLT2 ইনহিবিটর ইন টাইপ 1 ডায়াবেটিস, বিকজ আপনি তো জানেন যে প্রথম কিন্তু ব্ল্যাক বক্স ওয়ার্নিং ছিল টাইপ 1 ডায়াবেটিসে SGLT2 ইনহিবিটর ইউজ করাটা অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন ছিল। তো আপনাদের কমেন্ট আশা করছি আপডেটেড এনি ইনফরমেশন এখনো টাইপ 1 ডায়াবেটিস এন্ড SGLT2 ইনহিবিটর। এখনো দিচ্ছি না আমরা, এখনো দিচ্ছি না। টাইপ 1 এমনি আমরা কম পাই, বাট এখনো দিচ্ছি না, এখনো টাইপ 2 তেই দিচ্ছি আর কি। আমার মনে হয় এখনো স্টিক করা উচিত
এই এই রেকমেন্ডেশনে হ্যাঁ, কারণ until রিসেন্টলি we get কয়েকটা more পাবলিকেশন, information. হ্যাঁ তো আমি মনে করি যে রাত 11:20 আমি রিয়েলি ইমপ্রেসড যে আমাদের পার্টিসিপেন্ট একজনও লিভ করেন নাই এবং তাদেরকে কংগ্রাচুলেশনস। তো আমরা এটা তো আসলে আমি বলি যে গানের অনুষ্ঠান না, আমরা তেমন বেশি পার্টিসিপেন্ট পাবো না, কিন্তু যারা ইন্টারেস্টেড তাদের সাথে আমাদের ডিসকাশন করতে হবে এবং আমরা ওয়ার্ল্ডকেও চেঞ্জ করতে পারবো না, বাট পিপল হু কেয়ার act and refuse to give up may not change the world, but they can change many individual worlds. আর আমাদের প্রয়াসটা হচ্ছে আমরা যদি কয়েকজন মানুষের জন্য উপকার করতে পারি, আমার মনে হয় আমাদের এই এত আলোচনা এগুলো সার্থক হবে। তো দিস ইজ মাই ইন্সপিরেশন এবং আমি রিয়েলি এনকারেজড এবং রিয়েলি থ্যাঙ্কফুল টু আওয়ার এক্সেলেন্ট ফ্যাকাল্টিজ যারা টাইম নিয়ে আমাদের সাথে ডিসকাশন করছেন। সবাইকে ধন্যবাদ। কোনো কমেন্ট থাকলে বলবেন। Thank you. It's a great session, and thanks for inviting me. থ্যাংক ইউ। same here. Thank you Thank for you. inviting me and I learned a lot from Thank you. all of you. Thank you so much. থ্যাংক ইউ। আমি আমি নিজেও অনেক শিখছি, যদিও আমার এই যে ভোর 4টায় আবার বেড়ে যেতে হবে, এয়ারপোর্ট চলে যেতে হবে, আমি শ্রীলঙ্কায় এখন, বাট আমি তোমাকে স্পেশাল ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি অনেক শিখছি এবং দিস ইজ এরকম কল্ড কমিটমেন্ট। ইয়েস, থ্যাংক ইউ। আমার Okay. সাজেশন হবে যারা হ্যাঁ। participant, তাদের যদি প্রশ্ন থাকে তাদের কেস গুলো যে আমরা দেখিয়ে দেন, আমাদের কেস দেওয়া, কারণ অনেক সময় ওইটা বিশেষ করে আমি ইন্টারেস্টেড প্রান্তিক পর্যায়ে, ঢাকাতে ডায়ালিসিস করা যায় যে সেই যায়, কিন্তু বাগেরহাটে যে ডায়ালিসিস করা যায় যে এটা আমি বলতে পারি যে কিভাবে পেরিটোনিয়াল ডায়ালিসিস করা যায় উইথাউট পিডি ফ্লুইড। তো অনেক জিনিস আছে আমাদের প্রান্তিক পর্যায়ে কিভাবে এই কার্ডিওরেনাল সিনড্রোম বা এনিথিং প্রিভেন্ট করা যায়, ইন্টুবেশন, এগুলো নিয়ে আমাদের কিছু আলাপ করা দরকার যেন মানুষ ইউজফুল হয় আর কি। থ্যাংক ইউ। ঠিক আছে, সবাইকে আমি ধন্যবাদ। আমি একটা কমেন্ট করতে চাই, সেটা হচ্ছে হাফিজ ভাই একটা অনুষ্ঠান করা উচিত যেখানে আপনি ইন্টেন্সিভিস্ট সহ নিয়ে একটা, অর্থাৎ কার্ডিয়াক, তারপরে Absolutely. নেফ্রোলজি এবং ইন্টেন্সিভিস্ট সহ, কারণ Okay. এখানে যে শকের প্রশ্ন যখন আসে ওদের ইনভলভমেন্টটা আসলে দরকার হয়। ওটা মিনিমাম 2 ঘন্টা দরকার। হাফিজ ভাই, আমরা Okay. গত 2 সপ্তাহ আগে আসলে ওই যে তাসবির ভাই, আয়শা আপা সবাই ছিলেন, একটা আমাদের কার্ডিওজেনিক্স ভার্সাস আদার শক একটা সেশন হয়েছে, আমি ছিলাম ওখানে কার্ডিওলজি থেকে। খুব আগে জানলে সবাইকে সার্কুলেট করা যেত আরো। Okay. Thank you. Will do. Thank you. Okay. Thank you. Khuda Hafiz. ওকে, আসসালামু আলাইকুম। Okay.